যদি হয় সেখানে যদি 16টা যদি মানে অ্যাক্টিভ ফর্মে থাকে, সেখানে সেই পেশেন্টটা কিন্তু হবে চূড়ান্ত ইন্টেলিজেন্ট হবে, তার বয়সের তুলনায় বেশি ইন্টেলিজেন্ট। যেমন প্রিকসিটি, আপনি মার্ক হুম। ইয়েতে দেবেন, রেপারেতে মার্ক সল দেওয়া আছে প্রিকসিটি। আচ্ছা, মার্কারি পেশেন্ট কি কখনো প্রিকসিটি হতে পারে, বুদ্ধিমান চতু হতে পারে? হতে পারে না, কিন্তু হয়। তারপর ওখানে মার্কারি ওই স্টেটটা ম্যাচিং করে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা। স্যার শুরু করবো এবার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সরি। আচ্ছা। ওটা আমি একটা আইডিয়া দিতে পেরেছি। হ্যাঁ স্যার। হুম। ঠিক আছে স্যার, আচ্ছা, আমি তাহলে শুরু করছি। হ্যাঁ, আহ, শুরু করুন। সকলকে হোমিও দর্পণ গ্রুপে স্বাগত জানাই। আজ 10ই নভেম্বর, 10ই ডিসেম্বর 2021, শুক্রবার। আমাদের আজকের আলোচনার বিষয় কেন্ট ফিলোসফি থেকে দ্য সিক চ্যাপ্টার। সেই সিক চ্যাপ্টার নিয়ে আমাদের 4টে ক্লাস শুরু হয়ে গেছে, 261তম আজকের আমাদের ক্লাস। তো আমি স্যারকে অনুরোধ করছি শুরু করার জন্য। ঠিক আছে। আগত আমাদের বন্ধুদের বা আমাদের চিকিৎসক বৃন্দকে সবাইকে আমি হোমিও দর্পণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যে আমি আলোচনাটা করব, ইঞ্চি মানে প্রতিটি ওয়ার্ড ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার চেষ্টা করবো, কারণ এটা সারা জীবন কাজে লাগবে। সারা জীবন কাজে লাগবে এবং আমাদের অনেক ভুল ভ্রান্তি কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে, যদি আমরা হোমিওপ্যাথিক জায়গাটা যদি ভাবতে শুরু করি। এবং আমি একটা কথা বারবার বলি, এই কথাটা আবার আজকে আমি বলবো। এটা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু এটা কষ্ট কাউকে দেওয়ার জন্য না, সত্যটাকে উপলব্ধি করার জন্য এই কথাটা। আমি এর আগেও বলেছি, আগেও বলছি, আমি পণ্ডিত হতে চাই না, আমি হোমিওপ্যাথ হতে চাই। এই যে ব্যাপারটা, যেটা এই আজকের আলোচনাগুলো করলে পরে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কেন আমি এই ধরনের কথাগুলো বলি, কেন বলার পেছনে কারণটা কোথায়। হুম। এবার দেখুন, আমরা আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে আমরা শিখ পড়ছি, কেন্টের বই থেকে শিখ পড়ছি। তো এর আগের দিন আমরা একটু আলোচনা করেছি, 4টে ক্লাস হয়ে গেছে আমাদের। সবাই শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার, শুনতে হ্যাঁ স্যার, পাচ্ছি, শোনা হ্যাঁ যাচ্ছে। শুনতে পাচ্ছি, ভালো শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এইবার হচ্ছে কি, আমরা এর আগেও আমরা সিকনেস নিয়ে আলোচনা করেছি এবং ডিজিজ নিয়ে আলোচনা করেছি, আগের ক্লাসগুলোতে করেছি, সেগুলো তো রিভাইজ করার দরকার নেই। তবে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে ডিজিজ সম্পর্কে একটু ছোট্ট করে আহ, একটা ডেফিনেশন বা ইয়ে, যেটা অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে যেটাকে ধরা হয় আর কি। হুম। সেইটা আমি একটু ছোট্ট করে একটু বলছি, জেন কাঞ্জিলারের রাইটিংস থেকে বলছি। হুম, সেটা একটু বলার কারণ আছে, এটা বুঝতে পারবেন কেন বলছি। অ্যাকর্ডিং টু দেম, হেলথ ইজ এ কন্ডিশন অফ অ্যাবসেন্স অফ এনি স্ট্যাটিক মরবিড লেশন। তারা বলছে যে এই যে হেলথ বলতে কি বোঝায়, যে সেখানে কোনো স্ট্যাটিক লিশন মানে ক্ষত বা ক্ষত বা কিছু মরবিড ক্ষত মানে আর কি, সেখানে যদি না থাকে সেটা অ্যাবসেন্স হচ্ছে, তার মানে সেটা যদি না থাকে। হুম। ডিটেক্টেবল বাই দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাদের ক্লিনিক্যাল যে এক্সামিনেশন যত ধরনের আছে বা স্পেশাল ইনভেস্টিগেশন যা যা আছে, তার ভিত্তিতে যদি আমরা কোনো কিছু ভেতরে কিছু না পাই, মানে তার ওই মানে মরবিড মানে প্যাথোলজি প্যাথোলজি যদি কিছু না পাই, হ্যাঁ, সেইটা কি তারা কিন্তু কি বলছেন, যে সুস্থ অবস্থাটাকে বলছেন। আর ডিজিজের ক্ষেত্রে কি বলছেন, ইজ এ কন্ডিশন হোয়েন সাচ স্ট্যাটিক অর মরবিড লেসন ক্যান বি ট্রেসড আউট। মানে ডিজিজ বলতে কি বোঝাচ্ছে, আমরা যদি পরীক্ষা করে যদি কিছু পাই, মানে সেই প্যাথোলজিক্যাল পরীক্ষা করে যেটা পাবো সেটা কি হচ্ছে ডিজিজ। সেই জন্য তারা বলছে কিওরটা কি বলছে, কিওর ইজ নাথিং বাট এ পার্মানেন্ট অর টেম্পোরারি রিমুভাল অফ দ্য সিমটমস বা ওই প্যাথোলজি। তো তার মানে তার কিওর বলতে কি বুঝছেন? তাহলে এবার বাংলাটা করলে কি দাঁড়াচ্ছে, যে অ্যালোপ্যাথি সেন্স সিস্টেমের নিয়ম অনুযায়ী তারা কি বলছেন, তা আমরা যদি পরীক্ষা করে কোনো কিছু না পাই তাহলে সেটা হচ্ছে হেলথ। আর যদি আমরা পরীক্ষা করে কিছু প্যাথোলজিক্যাল ডাটা পেয়ে যাই, তাহলে সেটাকে বলা হচ্ছে যে ডিজিজ। এবং সেই ক্ষেত্রে সেই প্যাথোলজিক্যাল ডাটাটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, হুম, কিন্তু কি হয়ে গেল, সে টেম্পোরারি হোক পার্মানেন্ট হোক। এই হচ্ছে এদের মূল বক্তব্য। তাহলে এই বক্তব্যটাকে একটু আমরা একটু অ্যানালাইসিস করি। এখানে তাহলে কি বলছেন, আপনারা যারা একটু সিনিয়র প্র্যাকটিশনার্স আছে, তারা আপনারা দেখতে পাবেন যে পেশেন্টরা, অনেক পেশেন্ট আজকাল এসে বলছে, ডাক্তারবাবু আমার তো পরীক্ষা পরীক্ষা সবই করলাম, আমার তো কোনো রোগ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি এত ভুগছি কেন? সে বিভিন্ন রকম ভোগান্তির কথা তারা বলছেন।
এবং ভোগান্তির কথা বলছেন, কষ্টের কথা তারা বলছেন। এবং তারা হচ্ছে কি অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিনের কাছে গেলে তারা কি বলছেন, তারা বলছেন যে কেউ বলছেন ব্যায়াম করুন, কেউ বলছেন যে আপনি ইয়ে করুন, ওই কি বলে সাইকিয়াট্রিস্ট পেশেন্টকে দেখান, বা সাইকিয়াট্রিস্ট মানে কি মনোবিজ্ঞানের পেশেন্টকে দেখান, ও সাইকিয়াট্রিস্টকে দেখান, ইত্যাদি ইত্যাদি তারা উপদেশ দিচ্ছে। একটু তাহলে ভেবে দেখি আমরা এই যে ব্যাপারটা, যখন আমরা সবকিছু এই যে ডাটাগুলো যখন পাচ্ছি, আমি ডাটা ইয়ে করে যখন কিছু পাচ্ছি না যখন, তাহলে তাহলে তাই না তো সেটা তিনি রোগ নেই, কিন্তু রুগী তো তার কষ্টের কথা বলছে। সেই কষ্টের কথাটাকে আমরা কি করছি, হয় তাকে বলছি আমরা ব্যায়াম করুন, নাহলে তাকে সাইকিয়াট্রিস্ট কাছে পাঠিয়ে দিচ্ছি। সাইকিয়াট্রিস্ট কাছে যখন পাঠিয়ে দিচ্ছি যখন, তাহলে ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই প্যাথোলজিতে না পেলে সাইকিয়াট্রিস্ট আন্ডারে যখন পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা কোন ভিত্তিতে পাঠাচ্ছি? যদি রোগী না হয় তাহলে সাইকিয়াট্রিস্ট কাছে পাঠাচ্ছি কেন? তাহলে প্রশ্নটা হচ্ছে সেইখানে। সাইকিয়াট্রিস্ট কাছে পাঠানো হলো, তিনি তো ওই রিপোর্ট দেখে বলবেন না কিছু নেই, আপনি এই করুন অমুক করুন, তাকে কিছু উপদেশ দেবেন। আচ্ছা, উপদেশ দিলেই কি মানুষ সেটা গ্রহণ করতে পারবে? প্রথম কথা আমার, উপদেশ দিলেই কি তার এই যে তার ফাংশনাল যে ডিসঅর্ডার গুলো চলছে, এটা অ্যাকচুয়ালি ফাংশনাল ডিসঅর্ডার, সেটা কি দমন হয়ে যাবে, না ভয় পেয়ে যাবে, না ভয় চুপসে যাবে? সেটা কোনোদিনই হবে না, হওয়া সম্ভব না। বরঞ্চ এখানে করা হয় কি, কিছু ওই যাবে ওষুধ তাদের দেওয়া হয়, দিয়ে তাদের কন্টিনিউয়াস একটা আহ, চালাতে হয়, গন্ডগোল চালিয়ে যায়। এর ফলে এই যে গন্ডগোলগুলো চালিয়ে যায় সেখানে তাহলে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, পেশেন্টটার কি কিওর হচ্ছে? কিওর হচ্ছে না। তারা পেশেন্টটাকে কিন্তু ভাবছে না, শুধু দেখছে ডাটা ইজ ফাইনাল। ডাটা যা বলবে, ডাটা যদি বলে ইয়েস তাহলে ইয়েস, ডাটা যদি বলে নো, নো। এবার ধরুন এবার তাহলে আমার একটা ঘটনা বলি, আমার জীবনে একটা ঘটনা বলি। আমি সাধারণত যেখানে সেখানে ইয়ে করি না, টেস্ট করাই না, কারণ টেস্টের মধ্যেও ব্যাপার আছে, বুঝ সুঝে করতে হয়। তা আমার একবার ওই উম, বাড়িতে আমার উম, আমার ওয়াইফের একটা ব্লাড টেস্ট করানো হয়েছিল, সুগারটা সন্দেহ করে। তা আমাকে বলে তুমিও করি না, তাহলে এখানে করাবো, করি না, অসুবিধা গেছে, অনেকেই তো করছে, করালাম। করানোর পর আমার দেখা গেল 140, ব্যাস। এবার বাড়ির লোকের কাছে হয়ে গেল ওটা 180। হ্যাঁ, তো ফলে তারা কি করলো, যেহেতু আমার বয়স হয়েছে, আমাকে সুগার কন্ট্রোল করার জন্য খাদ্য খাওয়া সব চেক করে দিল। আর আমি তো খেতে ভালোবাসি, আর মিষ্টি দেখলেই তো আমার অবস্থা খারাপ, মিষ্টি আমি প্রচন্ড ভালোবাসি। কিন্তু সেই মিষ্টি সপ্তাহে দুদিন তো আমরা খেতে, আমি কম্পালসারি, খাওয়া দাওয়া সব বন্ধ, চিনি ছাড়া চা, কি শাস্তি কি শাস্তি কি শাস্তি! রোগের থেকে তার রোগীর মানে রোগের থেকে রোগীর শাস্তি বেশি হয়ে যাচ্ছে। এরকম করতে করতে কি হলো, মাস 3-4 গেল, যাওয়ার পর আমি আর হাঁপিয়ে উঠেছি, আমি আর পারছি না। কিন্তু আমার শরীরে কোনো অসুবিধা কিছু নেই, আমার এনার্জি লেভেল সবকিছু ঠিক আছে, এটা সত্যি কথা। যে এগুলো ঠিক থাকলেই যে ভেতরে কিছু গন্ডগোল নেই, এ কথা জোর দিয়ে বলা যায় না, থাকতেও পারে। মানে এটা সাইকোসিসের যুগ, মানে অনেক কিছু হিডেন, মানে গোপনে আমাকে আক্রমণ করতে পারে, যখন জানতে পারবো তখন সব শেষ। ফলে ব্যাপার হচ্ছে এই যে এটা হলো, আমি তারপর কি টিয়ে করার পর আমি দেখলাম যে না, আমার তো এনার্জি লেভেলে গন্ডগোল নেই, কোনো কিছু গন্ডগোল নেই। আমি আবার একবার তাকে দিয়ে পরীক্ষা করার পর হয়ে গেছে 70। ধুর, আমার তখন রাগই হয়ে গেল, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। তো তা হতেই পারে না বলে, যাই হোক, আমি তারপর কি করলাম, আমার যে পরিচিত একজন ইয়ে আছে, প্যাথোলজি আছে, আমি তাকে ফোন করে আমি তোমার ওখানে যাবো, আমাকে এরকম সব সুগার বানিয়ে দিয়েছে, আমার তো ক্লিনিক্যাল আমার এক্সপিরিয়েন্স বলছে আমার সুগার হয়। হ্যাঁ, তারপরে দেখা গেল কি, যে আমি তারপরে যে গেলাম, তারপরে আমি বললাম, "এই তুমি সামনে বসে পরীক্ষা করো।" সামনে বসে পরীক্ষা করছি, আর ও হেসেই চলেছে, ও শুধু হেসেই চলেছে। ওটা হচ্ছে ফাস্টিং হলো, ফাস্টিং ও করেছিলাম, ফাস্টিং ও ইয়ে ছিল, ফাস্টিংটা নর্মাল ছিল। তো ফাস্টিংটা করলো, তো করে তারপরে কি করলো, ওটাও নর্মাল বেরোলো। তারপরে কি করলো, আমাকে বলে তো আপনি খেয়ে দিয়ে আসুন। আমি ওখানে বসে গল্প, খেয়েও আসলাম, গল্প করে টরে ঠিক টাইম মতো দিলাম, দিয়ে আমরা চলো দেখবো। সেখানে সেও করছে আর করছে আর হেসেই চলে। আমরা কি হলো, বলে আমার তো মিষ্টি খাওয়াতে হবে আপনাকে, আপনি খাওয়াবেন না আমি খাওয়াবো, আর ও যেটা বলবে সেটাই হবে। তো তখন তার পাওয়া গেল 108 পাওয়া গেল। তো তাও তার আগের কয়েক বছর আগে ছিল 98 ছিল। তো তখন বয়সটা জিজ্ঞেস করে, বলে চুপ করে বসে থাকো, কিচ্ছু হয়নি। তা ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই যে প্যাথোলজি নির্ভর চিকিৎসা, এই প্যাথোলজি ডাক্তার বলে দিল, আজকে যদি আমি যদি হোমিওপ্যাথি ডাক্তার না হতাম, হোমিওপ্যাথির প্রতি যদি আস্থা না থাকতাম, তাহলে 170 সুগারে, তার সুগারের ট্রিটমেন্ট চালু হয়ে যেত, আমার অলরেডি চালু হয়ে যেত।
এইটা কিন্তু খুব ভাববার বিষয়। কিন্তু তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই নিজেদের দায়িত্বে আমরা কোনো কিছু করবার ক্ষমতা নেই। অ্যাকচুয়ালি আমাদের হাত পা বাঁধা, আমরা স্বাধীন নয়। এবং এবং এই যে অ্যালোপ্যাথি সিস্টেমের মেডিসিনে অ্যাকচুয়ালি এখানে খুব ব্রিলিয়ান্ট ছেলেরা এখানে পড়াশোনা করতে যায়, মানে আমাদের মতন মানে নিরেট মাথা বুদ্ধিহীন লোক কবে যান না। আমি তো নিজেকে গবেট ছাড়া কিছু মনে করি না, এখন আমি এই বৃদ্ধ বয়সে সেটাই মনে করছি যে অনেক কিছু আমার জানা বাকি হয়ে গেল। আমার যদি শিখলে আমি জানতেই পারতাম। তো এখানে এরা যায়, এদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে এই ডাটাটা দিয়ে দেবে, আর তো রিপ্রেজেন্টেটিভ আছেই, তিনি তো বলেই দেবেন যে এটা এই ব্যাপার। তিনি প্ল্যানটি লিখে দিলেন, ব্যাস তার ভিজিট হয়ে গেল। তার সবাই এটা কিন্তু ব্যতিক্রম কিছু জায়গা আছে, সেই জায়গাটাকে আমি ইগনোর করেই বলছি। অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্যি। তাদের 2-4 মিনিটে একটা করে পেশেন্ট হয়ে যাচ্ছে, ভালো রোজগার, সামাজিক সম্মান, এবং সবচেয়ে বড় কথা ম্যান অফ সায়েন্স। তাদের সায়েন্সের ম্যান হিসেবে তাদের ধরা, তারা সায়েন্টিফিক চিকিৎসা করে, তারা পরীক্ষা করে রোগ বার করে তারা তবে চিকিৎসা করে। কিন্তু তাহলে ফ্যালাসিটা কোথায়? তারা কিন্তু স্বাবলম্বী না, এক নাম্বার। এবং অন্যের উপর বাবার 124 না 22 এরকম হয়েছিল, ব্যাস। আজকের কথা না, আমি তো সবে তখন ছাত্র হয়ে ঢুকেছি সব। ব্যাস কন্ট্রোল শুরু হয়ে গেল। আর বাবা তো খেতে ভালোবাসতেন, তাহলে ডাক্তার রেগে যেতেন, উত্তেজিত হয়ে পড়তেন, এইসব করতেন। ফলে এই যে ব্যাপারগুলো, তারা এই যে মেন্টাল ইমোশনের যে সাপ্রেশন গুলো, সেইগুলো যে হয়, সেগুলো কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা কখনোই কনসিডার করে না। তাদের ওই মেটেরিয়ালিস্টিক ভিউ অনুযায়ী তারা ওই জায়গাতেই সীমাবদ্ধ। এখন তখন ছিল 120, এখন হচ্ছে 140। ইউরোপে কিন্তু এখন 170 না 80 হয়েছে। তারা বলছে যে লাইফস্টাইল ডিজিজ, ওষুধ খাওয়ার দরকার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে 120 থেকে যে এই যে ওষুধগুলো খাওয়ানো হলো, লক্ষ লক্ষ লোককে যে খাওয়ানো হলো, তার দায় কে নেবে? চিকিৎসক নেবেন না ল্যাবরেটরি নেবেন? চিকিৎসক যদি তা নিয়েই থাকে, তা চিকিৎসকের এখানে দায়বদ্ধতা কতটুকু? কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু এই দায়বদ্ধতা কিন্তু চরম দায়বদ্ধতা আছে। কিরকম আছে সেটা একটু আমি বুঝিয়ে দিই। হোমিওপ্যাথি চিকিৎসক কিন্তু ল্যাবরেটরি ইয়ের উপর প্রেসক্রিপশন তারা করেন না। তারা কি করে? ল্যাবরেটরি প্রেসক্রিপশন তারা দেখবেন, তারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে সেখান থেকে কিছু আহ, তার প্রগনোসিস কিছু আছে, তার কিছু জটিলতা আছে, এগুলো সবই দেখবেন, সেটা ভাববেন। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার কি করেন? হোমিওপ্যাথি ডাক্তার তার রোগীলিপি করবে, রোগীলিপি করে আমাদের নিয়ম অনুসারে টোটালিটি অফ সিমটমস করে অ্যান্টিমায়োজেটিক ট্রিটমেন্ট তারা করবেন। সার্বে কি সারবে না সেটা পরে। কথা হচ্ছে একটা হোমিওপ্যাথি ডাক্তারকে কিন্তু চিন্তা ভাবনা করে স্বতন্ত্রতা নিয়ম অনুসারে ভেবে চিন্তে ওষুধ দিতে হয়। এখানে কিন্তু ল্যাবরেটরি বলে দিল কি, আমার ওই ইয়ে কোম্পানি বলে দিল, এটার উপর কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা নির্ভরশীল না। হ্যাঁ, শুধু হোমিওপ্যাথি ওষুধের বিশুদ্ধতাটা দরকার, সেটার জন্য আমরা অবশ্যই কোম্পানির উপর একটু নির্ভরশীল, কারণ বর্তমান যুগে নিজেদের ওষুধ তৈরি করে এটা সম্ভব না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যে তাহলে এই যে জায়গাটা যেটা আছে, এখানে কিন্তু আমরা তাহলে কি করছি, চিন্তা ভাবনা করে এই যে ওষুধটা দিচ্ছি, সার্বিকভাবে একটা পেশেন্টের মানসিক শারীরিক এভরিথিং নিয়ে আমরা করছি। এই যে চিন্তা ভাবনাটা করছি, এই চিন্তা ভাবনাটা কিন্তু অ্যালোপ্যাথি চিকিৎসকরা করেন না। এবার মজার ব্যাপারটা দেখুন, যে বর্তমান ইউরোপে কি স্টাইল ডিজিজ বলছেন, লাইফ ডিজিজ বলছেন, বলে তারা বলছে ওষুধ লাগবে না, ব্যায়াম করো, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করো, হাবি সব কিছু বলছে। তো লাইফস্টাইল ডিজিজ মানেটা কি? লাইফের উপরে যে যে জিনিসগুলো প্রভাব ফেলতে পারে, সেই জিনিস সেইটার ফলে হয়, এইটা তাদের তাদের দৃষ্টিভঙ্গিতে। তাহলে এবার এসে যান আমাদের অর্গাননে 5 নম্বর অ্যাফোরিজমে চলে আসে। সেখানে হ্যানিম্যান কি বলছে? হ্যানিম্যান বইটা কাছাকাছি আছে মনে হচ্ছে। 5 নম্বর অ্যাফোরিজম, আসলে এটা আমার খুলে রাখা উচিত ছিল, একটু সময় বাঁচত পারে। 5 নম্বর অ্যাফোরিজম, আচ্ছা। স্যার, 5 নম্বরটা পাঁচ, স্যার। হ্যাঁ স্যার, পড়েন স্যার, সরি। হ্যাঁ, 5 নম্বর useful in physician, the assisting the cure are the particulars of the most probable exciting cause or of the acute disease and also the most significant। এইটা এইগুলো আমি বলছি। এবার তারপরে সিগনিফিক্যান্ট ইয়ে কোয়ান্টিটিস ফান্ডামেন্টাল কজের কথা অ্যানিম্যান এখানে বলেছে। হ্যাঁ, তারপরে তিনি কি বলছেন? ইন দেয়ার ইনভেস্টিগেশনস, the
ascertainable physical constitution of the patient. লক্ষ্য করে দেখুন, physical constitution of the patient, ব্র্যাকেটে especially when the disease is chronic. Physical constitution, his moral, his intellectual character, his occupation, দেখুন অকুপেশন তারও তো প্রভাব পড়ে, মোড অফ লিভিং, হ্যাঁ, হ্যাবিটস ইন সোশ্যাল অ্যান্ড ডোমেস্টিক রিলেশন। এখন এরা এই কথা বলছেন, কিন্তু সেই অনুযায়ী চিকিৎসা কোথায় হচ্ছে? তাহলে মোড অফ লিভিং বলছে, লাইফস্টাইলের কথা বলছেন, আর এনিম্যান কত বছর, 20 বছর আগে বলে গেছে। তাহলে এবার বন্ধু বলুন তো দেখি, কারা আধুনিক, হু আর মডার্ন? আমি এর উত্তর দেবো না, আপনারা অন্তর দিয়ে ভাবুন, কে মডার্ন? অ্যানিম্যাল মডার্ন, হোমিওপ্যাথি মডার্ন, এই সিস্টেম অফ মেডিসিন? আমি এর জবাব দেবো না, জবাব আপনাদের অন্তরে খুঁজে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা তাহলে কিন্তু এইভাবে এবার সে গিরগিটির মতো সবসময় তারা কিন্তু রং বদলে চলেছে, এবং এইটাকে বিজ্ঞান বলে তারা দাবি করছে। এবার আমি তো বলেছি উত্তর দেবো না, উত্তর তো আপনারা ভাববেন, আর যদি কেউ উত্তর দিতে চান ইনবক্সে দিতেও পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, আমার পক্ষে দিতে পারেন, আমার বিপক্ষ দিতে পারেন, আপনার যেটা খুশি করতে পারেন। এটা যে বিজ্ঞান সভা, এখানে ব্যক্তিটা বড় কথা, নীতি এবং যুক্তি হচ্ছে বড় কথা। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা তাহলে এখান থেকে একটা জিনিস পেলাম, হ্যাঁ, তাহলে এই যে পার্মানেন্ট এন্ড টেম্পোরারি রিমুভাল, পার্মানেন্ট ও টেম্পোরারি রিমুভাল করে দিলে এদের সমস্যা মিটে গেল। এখানেও কিন্তু লক্ষ্য করে দেখুন, অ্যানিম্যাল কিন্তু এই জায়গাটা কিওর কথাটাকে আমরা একটু বুঝতে শুরু করি প্রথম অ্যাপ্রোচে। কিওর বলতে গিয়ে সিক টু হেল্প, এই যে কথাটা বলেছেন, সিক থেকে হেলথ, আমার সিক থেকে হেলথ হচ্ছে, সিক থেকে যে আমাদের ডিজিজটা যেটা হচ্ছে সেটা কিন্তু একটা পরিবর্তিত অবস্থা। এই পরিবর্তিত অবস্থা থেকে আবার যদি হেলথে ফিরে আসি তবে তাকে আরোগ্য বলে। এইটুকু তো হ্যানিম্যান বলেইছেন এখানে, কিন্তু আরোগ্যের ক্ষেত্রে এখানে টেম্পোরারি পার্মানেন্ট রিমুভাল বলেছে। এই কথা হচ্ছে আরোগ্যের ক্ষেত্রে কি হোমিওপ্যাথি এতই সোজা? আমি যে রিসেন্ট একটা আমার ওটা আমি দিয়ে দেবো, আস্তে আস্তে দিয়ে দেবো, আমি সময় পাচ্ছি না, ওটা অনেকে জানতে চেয়েছেন। আমি একটা ওই একটা রেনাল স্টোন একটা বেরিয়ে এসেছিল কার্সিনোসিনে, সেটা আমি কার্সিনোসিনে গত সপ্তাহে কিছুটা আমি আমার খাতা থেকে আমি বাংলা অনুবাদ করে আমি লিখতে শুরু করেছি, আমি বাকিটা দিয়ে দেবো। ওইখানে কিন্তু আমি প্রশ্ন করেছি যে রেনাল স্টোনটা বেরিয়ে গিয়ে আরোগ্য হবে? সেখানে যদ্দূর মনে পড়ছে শ্যামল ব্যানার্জি মনে হচ্ছে ওখানে রেসপন্সটা করেছে, কিন্তু কোনো বন্ধু রেসপন্স করছে না। কেন? ভয়, ভুলের ভয়, না অন্য কিছু? রেসপন্সটাকে পজিটিভ করতে হবে। হ্যানিম্যান কিন্তু তার একটা জায়গায় বলছেন যে কি বলছেন না, তাকে অ্যাক্টিভলি তাকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট কথাটা বলেছেন, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। এটা যদিও আমার শিক্ষাগুরু তপন কাদিলের কাছে শোনা, উনি নিশ্চয়ই ভুল বলবেন না। অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মানে অ্যাক্টিভ পার্টিসিপেন্টের মজা আলাদা, আর প্যাসিভ পার্টিসিপেন্টের মজা আলাদা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে বুঝতেই পারছেন যে কোনো, যেমন ধরুন আপনি যদি সঙ্গীত যদি অ্যাক্টিভলি চর্চা করেন তবে আপনি সঙ্গীতজ্ঞ হতে পারবেন, আর যদি শুনে যান আপনি কোনোদিনই সঙ্গীতজ্ঞ হতে পারবেন না। এইবার আপনার আমার এই কথাটার মানে অর্থ ভাবুন, আমি এর বেশি কিছু বলবো না। এবার আসা যাক মূল মূল জায়গায় আমরা চলে আসি। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট। টেম্পোরারি হলে কিন্তু আমরা তখন বলবো ইট ইজ প্যালিয়েশন, আমরা বলবো। তাহলে হোমিওপ্যাথি এমন একটা জায়গা যে যেখানে মানে তার মানে কি ল ভিত্তিক, নীতি ভিত্তিক এমন ভাবে আমরা প্রয়োগ করছি যে আরোগ্য হয়ে গেলেও আমরা কিন্তু তার নীতির ভিত্তিতে বা ডাইরেকশন অফ কিওর বা ডাইরেকশন অফ সিমটমস দেখে আমরা বলতে পারবো এটা কিওর হচ্ছে না প্যালিয়েশন হচ্ছে না সাপ্রেশন হচ্ছে। তাহলে এই যে কিওর, এই যে প্যালিয়েশন আর সাপ্রেশন, এই যে ভাবনা যেটা, এই ভাবনাটা কিন্তু সো কল্ড অর্থোডক্স স্কুলের মধ্যে নেই, মডার্ন স্কুল হোমিওপ্যাথির মধ্যে আছে। কারণ এই জন্যই এটা মডার্ন স্কুল। এই মডার্ন স্কুল যে হোমিওপ্যাথি, এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যদিও আমাদের অনেক চিকিৎসক এই জায়গাটাকে এড়িয়ে যায়, কারণ সাফল্যের হারটা কমে যাবে। এই জন্যই তো জেন কাঞ্জিলাল বলেছেন যে আমাদের সৎ হতে হবে, সৎ না হলে কিন্তু আমরা ঠিক মানে সত্যের পূজারী আমরা হতে পারবো না। তাহলে হচ্ছে কি যে এই যে আমাদের সাপ্রেশন এবং প্যালিয়েশন, এইটা করে কিন্তু বহু লোক নাম করছেন, কারণ তাদের লাইন দিয়ে তাদের রুগী দেখাচ্ছে, যেটা আমাদের কেশি দাসের ভাষায় আমার আরেক শিক্ষাগুরু, হ্যাঁ, তারা হচ্ছে নাম করা ডাক্তার, কিন্তু ভালো ডাক্তারের সংখ্যা সত্যিই কমে যাচ্ছে। এটা কোনো ঘটনা,
ভালো ডাক্তার মানে কি, যিনি সব নিয়ম নীতি মেনে যিনি দেন, তিনি ইয়ে করতে পারেন, তিনি একমাত্র রোগ সারাতে পারেন। তার ফলে ব্যাপার হচ্ছে কি, এই জায়গাটা উপলব্ধির জায়গাটা যদি না আসে, সৎ অনুভূতি যদি আমাদের ভেতরে না আসে, তাহলে কিন্তু আমরা মিথ্যাগুলোকে কিন্তু চালাকি করে রাংতা দিয়ে, বিভিন্ন রকম রাংতা মুড়ে দিয়ে বাজারে প্রচার করে, দেখো আমি কত বড় হয়েছি। তাতে কি হচ্ছে, আমার রুজি রোজগার বাড়বে, সম্মান বাড়বে, সামাজিক সম্মান বাড়বে। কিন্তু এই অন্তঃসার শূন্য সম্মানের প্রতি আকাঙ্ক্ষা কাদের থাকে না? যারা সুস্থ মনের মানুষ হয়। সুস্থ মনের মানুষ কিন্তু সত্যের প্রতি তাদের আকৃষ্ট থাকে। তারা এই মিথ্যে সম্মানকে তারা পরোয়া করেন না, এবং পরোয়া করেন না বলেই তো আজকে সমাজ এখনো বেঁচে আছে। হ্যানিম্যানের পরবর্তী অনেক এরকম শিক্ষক আছেন, যারা নিজেদের জীবন বাজি রেখে হোমিওপ্যাথিকে সমৃদ্ধ করছে। ফলে আমরা অন্ততপক্ষে আর যাই করি, আমাদের মতো সাধারণ, মানে আমার আমার কথা দিয়ে বলছি, আমাদের মতো সাধারণ লোকের পক্ষে তো হোমিওপ্যাথিতে মৌলিক অবদান রাখা সম্ভব নয়, কারণ আমাদের সেই মেরিটটা সেই লেভেলে নেই। কিন্তু তবুও যেটুকু তারা দিয়ে গেছে, যে মেরিটটা হোমিওপ্যাথিকে তারা প্রদান করে গেছে, সেই মেরিটটাকে আমরা যাতে প্রপারলি ইউজ করতে পারি, সেটার তো একটা নৈতিক দায়িত্ব আমাদের আছে। সেই নৈতিক দায়িত্বের জন্যই তো আজকে রাজ্যে এখানে বসে থাকা। হ্যাঁ, ফলে আমাদের কিন্তু প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, আমাদের কৈফিয়তটা দিতে হবে কারো কাছে নয়, বিবেকের কাছে। আমরা এই করবো কিনা, আমাদের ভুল কোথায় হচ্ছে, ঠিক কোথায় হচ্ছে, এইগুলো কিন্তু সেলফ অ্যানালাইসিস করতে হবে। অন্যের ভুল ধরে লাভ নেই কিছু, মানে অন্য চিকিৎসকের বন্ধুদের ভুল ধরে আমার লাভ নেই। বরঞ্চ পরস্পরের মধ্যে যদি আলোচনা করা যায় তাহলে ভালো। কিন্তু যে লোকটা পার্মানেন্টলি ইয়ে হয়ে গেছে, মানে মানে যার সরাসরি হোমিওপ্যাথি থেকে সম্পূর্ণ দূরে চলে গেছেন, অথচ হোমিওপ্যাথ সার্জেন, এই যে এই ধরনের যেগুলো ডিসিপ্লিন মেন্টালিটি যে পেশেন্ট যারা আছে, চিকিৎসক আছে, তাদের এগেনস্টে লড়াই তো আমাদের করতে হবে। কারণ তারা তো হোমিওপ্যাথি শুধু বদনাম করবে না, হোমিওপ্যাথিকে পিছিয়ে দেওয়ারও তারা আহ, সব রকম ভাবে সার্বিকভাবে তার চেষ্টা করবে। তার কাছে তো তিনি নিজেই সবকিছু, ব্যক্তি তার কাছে সবকিছু, হোমিওপ্যাথি তার কাছে কোনো কিছু। ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু সৎভাবে আমাদের লড়াইটা করতে হবে। সেই লড়াইটা কিন্তু সবচেয়ে প্রথম লড়াইটা হচ্ছে নিজেদের সঙ্গে করতে হবে, যে আমরা সৎ হতে পারবো কিনা, আমরা আমাদের কাজের সৎ মূল্যায়ন করতে পারবো কিনা। আগে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে, তারপরে অন্য কিছু। তাহলে এইবার আমরা মূল জায়গায় চলে আসি। আমি আমাদের মানিকলাল স্যারকে অনুরোধ করবো, আপনি পড়ুন। আর এবং বাংলাটা আপনাকে এর আগেও আমি বলে রেখেছিলাম, বাংলাটা একটু বুঝিয়ে দেবেন, কারণ এখানে অনেক জুনিয়র আছেন যাদের পক্ষে বাংলাটা একটু বোঝা একটু অসুবিধাজনক। হুম, একটু দয়া করে বুঝিয়ে দেবেন, ব্যাস এটুকু অনুরোধ রাখলাম। এবার থেকে আমরা চলে আসি এবার মানিকলাল স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি শুরু। সকল শ্রদ্ধেয় স্যারকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং শুভেচ্ছা শুভরাত্রি জানিয়ে শুরু করছি। আমরা যেটা পড়েছিলাম, ওই যে 1 নম্বর অ্যাফোরিজম আছে হ্যানিম্যানের, সেখানে উল্লেখ আছে, দ্য ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু হেলথ, টু কিওর অ্যাজ ইট ইজ টার্ম। এর নিচ থেকে প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, ওটা থেকে পড়ছি। No controversy will arise from a superficial reading of this statement, and until Hahnemann's hidden meaning of the word sick is fully brought to view, the physician of any school will assent. এটা একটু কঠিন জায়গা আছে, আমি বাংলাটা করার চেষ্টা করছি। আমি রেডি আছি, আপনি বলুন। এই বক্তব্যটি, অর্থাৎ ওই যে উপরের ফার্স্ট অ্যাফোরিজমটা বললাম, যে চিকিৎসকের উচ্চ এবং একমাত্র উদ্দেশ্য হলো অসুস্থকে সুস্বাস্থ্যে এবং প্রকৃত অর্থেই নির্মল আরোগ্যে ফিরিয়ে আনা। এই বক্তব্যটি যদি কেউ হালকাভাবে পড়েন, তাহলে কোনো বিতর্ক সৃষ্টি হবে না এবং সব ধরনের চিকিৎসকই সহমত পোষণ করার কথা। কিন্তু এই বিশ্ব দরবারে এই অন্তর্নিহিত এই যে কথাটা সিক বা অসুস্থ শব্দটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত এটাই ছিল ওদের, ওরা সহমত পোষণ করত, এটাই বলা হয়েছে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে দ্য দাঁড়ান, আইডিয়া, আচ্ছা এই লাইনটা বলেন, এই লাইনটা বলেন, তারপর দ্য আইডিয়া দ্যাট ওয়ান পারসন উইল এন্টারটেন
as to the meaning of the word sick will be different at times from that which another will entertain. এটার মানে এভাবে করা যেতে পারে, এই সিক বা অসুস্থ শব্দটির মানে একজন যেভাবে ভাববেন অন্যজনের ভাবনা তার থেকে আলাদা হবার সম্ভাবনা। ঠিক আছে? তাহলে এই জায়গাটা যেটা বলছি, শিখের যে ইনার মিনিং, শিখের ইনার মিনিং বলছেন, তো আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা যদি অর্গাননের প্রতিটি ওয়ার্ডের যদি ইনার মিনিং এর কথা ভাবতে শুরু করি, তাহলে আমাদের জগৎটা আমরা যদি মানে কি অর্গাননের যদি ইনার মিনিং গুলোকে যদি আমরা বোঝার চেষ্টা করি প্রতিটি ওয়ার্ডে, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের এই ধরুন আমাদের এই অ্যাডভান্স স্টেজ, বুড়ো বয়সে যখন আমরা অর্গানন পড়ছি, সত্য কথা হচ্ছে এইটাই, যে আজকে যে আমি এই যে ফিজিশিয়ান প্রথম অ্যাপোরিজমটা পড়ছি, আজ থেকে 40 বছর আগে তো পড়েছি আমি। তখন যা বুঝেছি আর এখন যা বুঝছি আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। তার মানেটা কি? এই কথাগুলো এক একটা ওয়ার্ড, হ্যানিম্যানের এক একটা ওয়ার্ড থেকে এক একটা এসে তৈরি হয়ে যেত। মানে এই ওয়ার্ডের এই যে হ্যানিম্যানের কথাগুলো এত গভীর এবং এত বেশি অ্যাডভান্স, এত বেশি অ্যাডভান্স যে একে যুগের যুগের সময়ের মধ্যে একে মাপা সম্ভব না। এটা আবেগের কথা, আমি যুক্তি দিয়ে বলছি। হ্যাঁ, পরে ব্যাপার হচ্ছে আবেগের কথা না। তারপরে এই যে যুগের সন্ধিক্ষণে আসলে হোমিওপ্যাথিটা কিন্তু আমার, অন্তত আমার মতো নিরেট মাথাদের জন্য হোমিওপ্যাথি না। হোমিওপ্যাথিটা অনেক অ্যাডভান্স চিকিৎসকদের জন্য। আপনি একটু ভেবে দেখুন, দেখি একটু আগে বললাম যে অ্যালোপ্যাথি স্টুডেন্ট যারা আছেন, তারা কিন্তু অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং সমাজের সবচেয়ে ক্ষুরধার মেধার ছেলে, তারা ক্ষুরধার মেধার ছেলে। হ্যাঁ, এবং তাদের আমি স্যালুট করি তাদের জ্ঞানের জন্য। কিন্তু একটা জায়গায় কিন্তু আমার আফসোস হয়, সত্যি কি তাদের মেধার অপচয় হচ্ছে না? অন্তত চিকিৎসা বিজ্ঞানের নিরিখে সত্যি কি তাদের অপচয় হচ্ছে না? আমি ব্যক্তিগতভাবে, আমার ভুলও হতে পারে, ঠিক হতে পারে, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন, আমি মনে করি অপচয় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে। কিভাবে অপচয় হচ্ছে না, তারা প্রথমে একটা পেশেন্ট যখন আসলো, অনুমান নির্ভর চিকিৎসা তারা করলেন, মানে আপাতত এই ওষুধগুলো খান, এই ল্যাবরেটরি টেস্ট গুলো করে নিয়ে আসুন, তারপর এই অনুমান নির্ভর, এটা তো সায়েন্টিফিক হতে পারে না। চিকিৎসা অনুমান নির্ভর কেন হয়? এটা তো বিজ্ঞান ভিত্তিক হবে, যদিও তারা নিজেদের বিজ্ঞান ভিত্তিক বলে তারা দাবি করেন যে এটা হচ্ছে নাকি মডার্ন বিজ্ঞান। মডার্ন বিজ্ঞান, বিজ্ঞান যদি মডার্ন হয় তাহলে তাহলে অনুমান ভিত্তিক কেন হয়? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যাকে এই জায়গাটা ছেড়েই দিলাম। এবার দ্বিতীয় ব্যাপারটা কি হচ্ছে, তিনি কি করছেন না, ল্যাবরেটরি থেকে টেস্ট করে বলে দিচ্ছে এই রোগ হয়েছে। এই রোগের এগেনস্টে সে কি করছেন না, এই যারা রিপ্রেজেন্টেটিভ কোম্পানি, তারা এসে যে যেমন ভাবে তার কোম্পানির বক্তব্য তাকে পেশ করছেন এবং তাকে কি করছেন, অ্যাকচুয়ালি মগজ ধোলাই করতে চাইছেন যে আমার কোম্পানিটা দিলে পরে এই হবে ওই হবে। এবার তার মধ্যে তার যেটা পছন্দ সেই যে বাকি, এরপরে আর কথাগুলো বলাটা শালীন হবে না, বলছি না। এইবার তাহলে এইটা হলো, তিনি তাহলে কি করলেন না, ওই ওষুধের একটা বানান লিখে। তাহলে এত এত বড় একজন মেধা সম্পন্ন ব্যক্তি, এত তার পড়াশোনা, এত জ্ঞান, তার কাজটা কোথায় গিয়ে দাঁড়ালো? শুধু ওই ওষুধের বানানগুলো লিখে দেয়, কত করে ডোজটা তো তাকে ভাবতে হয়, ডোজটা তো বয়স এবং ওজন অনুসারে নির্ধারণ করে দিয়ে ছেড়ে দিলে তিনি বিরতি বেরিয়ে চলে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, এরকম একটা মেধা সম্পন্ন ব্যক্তিকে এই যে স্টিরিওটাইপ একটা ইয়েতে মানে স্টিরিওটাইপ কি বলে ওটাকে, ওই যে ওই ইয়ে টিয়ে করে না কেন, মাথায় আসছে। আরে ওই আজকাল সব জাপান ফাপানে খুব চলছে এগুলো, মানুষের বদলে ওদের দিয়ে কাজ করাচ্ছে, কি জানো বেশ, রোবট 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 তাহলে এইরকম একটা এইরকম একটা মেধা সম্পন্ন মানুষকে রোবটে পরিণত করে যাচ্ছে, যার জন্য সে 3 মিনিট 5 মিনিট অন্তর একটা করে পেশেন্ট ছেড়ে দিচ্ছে, ইয়ে করছে, প্রচুর লাইন, প্রচুর সম্মান, প্রচুর সবকিছু। একটু যুক্তি দিয়ে ভাবুন তিনি কি করছেন, মানে তাকে বাধ্য করা। হ্যাঁ, ফলে ব্যাপারটা হচ্ছে কি, তার এখানে মেধার অপচয় নয় কি? কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কি হয়, এখানে মেধা সম্পন্ন ছেলেরা সাধারণত আসেন না,
সাধারণত আসেন না। কোনো কিছু না পেলে তখন ওই যে অগতির গতি হোমিওপ্যাথি এই হিসেবে অনেকে আসেন। অনেকে আবার ভালোবেসে আছেন, সেটা সংখ্যাটা খুব কম, তাদের বয়সে, তাদের হয়তো পরিবারে কেউ হোমিওপ্যাথিকে ভালোবাসেন বা এরকম ভালোবাসা থেকে আসেন, সংখ্যায় কম। তো মূলত কিন্তু এটা আসে এই এই লেভেল থেকে আসে। এখানে এসে তারা কি করছেন, তাদের কিন্তু এইভাবে তো চিন্তা করলে তাদের প্রতিটি একটা রাস্টার স্পেসিফিকেশন করতে হবে, তাদের সিমটম কালেকশন করতে হয়, কালেকশন করে ভেবে চিন্তে ওষুধ দিতে হয়। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই মানুষটি ভেবে চিন্তে যিনি দিচ্ছেন, তিনি কিন্তু মেধারই চর্চা করছেন। কিন্তু হোয়ারাজ যখন একজন আয়ুর্বেদিক, তিনি মেধার চর্চা কোথায় করছেন? তার মেধা চর্চা করার স্কোপ নেই তো, তার সুযোগ নেই তার। ব্যতিক্রম অবশ্যই আছে, হ্যাঁ, কিন্তু ব্যতিক্রমটা খুব কম। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে অধিকাংশ একটা সাধারণ চিকিৎসককেও কিন্তু মেধা খাটিয়ে ওষুধটি নির্বাচন করতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কি, হোমিওপ্যাথির ক্ষেত্রে মূল কথাটা কোথায়? হ্যানিম্যান হোমিওপ্যাথিকে কিভাবে ইয়ে করেছেন, না এটা ল গভর্ন সিস্টেম অফ মেডিসিন, মানে নীতি দ্বারা পরিচালিত একটা সিস্টেম। নীতি দ্বারা পরিচালিত, তার মানে কি, আপনি যদি নীতি মেনে যদি আপনি ওষুধটি সঠিক নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু ওষুধটি কথা বলবে। আর যদি আপনি নীতি মেনে না বলতে পারেন, আপনি যত বড়ই গবেষক হোক, যত বড়ই আপনার ডিগ্রি থাক, যত বড়ই পণ্ডিত হন না কেন, ওষুধ কাজ করবে। এটা আমি রবার্টসের ইয়েটা পড়ে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবে রবার্টস কি সুন্দরভাবে এই জায়গাটা বলেছে। এই যে রবার্টসের কথা বলছে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে নীতি মেনে আমাদের এটা করতে হবে। এই নীতি মেনে করতে হবে কেন? অ্যানিম্যান এই জায়গাটা আসলেন কেন, এটাও একটু ভাবতে হবে। আমরা মানুষ, প্রকৃতির সন্তান। প্রকৃতির সন্তান যেমন প্রকৃতির কিছু নীতি তো আমাদের মধ্যে থাকবেই, থাকতে বাধ্য, সেইটাকে তিনি আবিষ্কার করলেন। এখানে হ্যানিম্যানের এই আবিষ্কারটার পেছনে কিন্তু আহ, মৌলিক কিছু আবিষ্কার করেনি তিনি। প্রকৃতির সত্যটাকে তিনি উদ্ঘাটিত করেছে, এটাকে ডিসকভার বলা যেতে পারে, ইনভেনশন বলা যাবে না। ফলে ব্যাপার হচ্ছে কি, হ্যানিম্যান যে এটা করলেন, করার পরে কি করলেন তিনি, হোমিওপ্যাথিকে আবিষ্কার করলেন। ফলে এখানে নীতি নিয়ম মেনে আমাদের করতে হবে। তাই এখানে তাহলে নীতি নিয়ম মেনে যদি আমাদের করতে হয়, তাহলে প্রতিটি ক্ষেত্রে নীতির দ্বারা আমরা পরিচালিত হবো, এইটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল কথা। এবং সেখান থেকে শিখটাকে যদি আমরা একটু ভেবে দেখি, অ্যানিম্যান যে কথাটা বলতেছে তার মূল কথাটা হচ্ছে কি, আমরা যে ডিজিজ ডায়াগনোসিস করছি, প্যাথোলজি ডায়াগনোসিস করছি, এটা যতই সূক্ষ্ম হোক না কেন, যত কিছুই হোক না কেন, আপনি একটু ভেবে দেখুন, দেখি একটু ঠান্ডা মাথায় ভাবুন, দেখুন যারা একটু এখানে ভালো, যারা এগুলো বোঝেন এই সাবজেক্ট গুলো, হ্যাঁ, তারা কিন্তু আন্তরিকভাবেই তারা পড়াশোনা করে সেটা অর্জন করেছেন। তাদের স্যালুট জানিয়ে আমি বলছি, দেখবেন সেখানে প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই কতগুলো প্রবাবল থিওরি আছে। সেই থিওরি গুলোর মধ্যে পুরনো বই হলে দেখা যাবে কিছু থিওরি এসছিল, বাতিল হয়ে গেছে, কিছু থিওরি এখন চলছে। মানে থিওরির উপর, তত্ত্বের উপর তারা দাঁড়িয়ে আছে, তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে তার মূল বিষয়। তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে, সেই তত্ত্বের উপর ভিত্তি করে তারা কিন্তু চিকিৎসাটা করছেন। আবার বহু ক্ষেত্রে দেখবেন সবচেয়ে বড় তত্ত্ব হচ্ছে এনএটি, এনএটি না, সরি, আননোন কজ। আননোন কজ, এই আননোন কজ যেখানে হচ্ছে, তার আননোন কজ তাদের আছে। আননোন কজটা দেখবেন বহু ক্ষেত্রে যে কোনো জটিল ক্ষেত্রে দেখবেন আননোন কজ, প্রবাবল কজ দিস 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 দিস, প্রবাবল কজ হচ্ছে দিস দিস দিস, প্রবাবল কজ হচ্ছে, প্রবাবল কজ হচ্ছে যেটা হচ্ছে যে আহ, কি বলবো, ব্যাপারটা হচ্ছে যে কি বলছিলাম, একটু অন্য লেগেছে যখন, একটু আমাকে মনে করে দিন। আননোন কজ স্যার কিছু বলছিলেন। আননোন কজ, আননোন কজ হলে পরে আর তার ম্যান, প্রবাবল কজ। আননোন কজ যদি হয়, সেখানে তার ম্যান অফ সায়েন্স কি করে চিকিৎসা করেন, তাদের চিকিৎসা ওষুধ দিয়ে, যেটা আপনি ইয়ের ক্ষেত্রে দেখতে পাবেন, এই করোনার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, কাকে এডস এর চিকিৎসা করা হচ্ছে, কারো টিভি ওষুধ দেওয়া হচ্ছে, এরকম সব অনেক কিছু হয়েছে। ফলে আপনারা বুঝতেই পারছেন, নীতি না থাকার জন্য তাদের এই ধরনের ভাবনা চিন্তাগুলো চলছে। এটি হচ্ছে মূল বিষয়। মানে সিকনেস কথাটা কিন্তু মনে রাখতে হবে, সো কল ডিজিজ যেটা আমরা দেখছি, সিকনেসের একটা পার্ট। সিকনেসের কোন পার্ট, না ভিজিবল পার্ট। ডিজিজকে কিন্তু চোখে দেখতে পাওয়া যায়, ডিজিজের ম্যানিফেস্টেশন থেকে ডিজিজকে বুঝতে, হ্যাঁ। ফলে আমরা যেটা ডিজিজ যেটা ডায়াগনোসিস করি, সেটা হচ্ছে কি, না ডিজিজের একটা ভিজিবল পার্ট। ভিজিবল পার্ট মানে কতটুকু, সামান্য অংশ, সবটা না।
অংশ অংশ মাত্র। যেমন আমরা টাইটানিক গল্প পড়তে গিয়ে পড়েছি না, সেখানে ওই বরফের হিমশৈলের চূড়াটা তাদের দেখতে পাওয়া যায়, নিচে কতটা থাকে সেটা বরফে জানা যায় না, সেখানে টাইটানিক ধাক্কাকে টাইটানিক ধ্বংস হয়ে গেল। এই গল্প তো আমরা জানি সবাই। ফলে এইটা হচ্ছে কি জানো তো, ওইটুকুই অংশ, বাকিটা কিন্তু হিডেনই থাকে, লুকোনোই থাকে। এবং যার জন্যই হ্যানিম্যানের এই শিক কথাটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার, না বুঝলে কিন্তু গন্ডগোল পাকাবে। এবং আমরা সবসময় মনে রাখতে হবে, যুক্তি নির্ভর হতে হবে, ব্যক্তি নির্ভর নয়। আমি কিন্তু এই কথা বারে বারে বলি, আমাদের স্যারেদের কাছে, বিশেষ করে কেশি দাস এই কথাটা বারবার বলতেন, ব্যক্তি বড় নয় নীতি বড়, ব্যক্তি বড় নয় হয় ব্যক্তি বড়, ব্যক্তি বড় নয় যুক্তি বড়, সে কথাটা আমি বলবো। হ্যাঁ, তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু ভেবে চিন্তে পা ফেলতে হবে। এর পরে অংশটা আমি বলবো। তারপর বলা হয়েছে, so long as it remains a matter of opinion, there will be differences of opinion. Therefore, the homeopath must abandon the mere expressions of opinion. এর বাংলাটা হচ্ছে এইভাবে হতে পারে যে, যতক্ষণ এভাবে বিভিন্ন মতামত বা ধারণার অস্তিত্ব থাকবে এই শব্দটিকে ঘিরে, ততক্ষণ এরকম ভিন্ন মতান্তর চলতেই থাকবে। তার পরের লাইনে বলছেন, therefore the homeopath must abandon the mere expressions of opinion. তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যান, হোমিওপ্যাথদের, স্যার হ্যাঁ বলুন। বাংলাটা বলে দিই এটা, তাই হোমিওপ্যাথদের শুধুমাত্র এই ধরনের মতামত বা ধারণার অবতারণা থেকে বিরত থাকতে হবে। আমি ব্যক্তিগত ওপিনিয়নের কথা আমি বলতে গিয়ে আমি বলেছি, ওই আমাদের সুগার মানে ব্লাড সুগারের কথা বলতে গিয়ে বলেছি 120 থেকে 140, এখন 170-80 ভাবনা চিন্তা হচ্ছে। আমি এগুলো বলেছি, ব্যক্তিগত মতামতের জায়গাগুলো বলেছি। এবং চিকিৎসকদের তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত মতার উপর ভিত্তি করে, তার মানেটা কি না, চিকিৎসকেরা তাদের সভা হবে যখন, বৈজ্ঞানিক সভা যখন তাদের হবে, এই সভায় অধিকাংশ চিকিৎসক যে মতটাকে সমর্থন করবেন সেইটাকে তারা মান্যতা দেবে, ও সেটা কি সত্য বলে মানবে। সত্য কি মান্যতার উপর নির্ভর করে? সত্য তো সত্যই, তাকে আবার মান্যতা বা অমান্যতার কি আছে? সত্য তো সত্যই, তার নিজ গুণেই সে সত্য। তার জন্য মানুষের মান্যতার উপর কি সে নির্ভর করে? কখনোই করতে পারে। একটু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, সত্য সত্যই, মানুষের মানুষ অথবা না, তার উপর সেটা নির্ভর করে না। এইবার দেখুন, এখানে হ্যানিম্যান কি করেছেন, আমাদের কেন্ট সতর্ক করে দিচ্ছেন যে আমরা কিন্তু এই মতের উপরে নির্ভর করে আমরা কাজ করব। হ্যাঁ, মতামতের উপর নির্ভর করে কাজ করব। আমরা যদি একটু দেখি আমাদের এই মেটেরিয়ামেটিকা যদি দেখি, মেটেরিয়ামেটিকা যদি মানে এখনকার যেসব মেটেরিয়ামেটিকা, মানে বর্তমানে যেসব মেটেরিয়ামেটিকা গুলো হচ্ছে, সেখানে দেখবেন প্রত্যেকে কিন্তু নিজের একটা পর্যবেক্ষণ বা মতামতকে কৌশলে চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, ফলে এইটা একটা খুব সমস্যার ব্যাপার। এবং যারা ধরুন যত নামকরা ব্যক্তি, তার মধ্যে বেশি মত তার মধ্যে বেশি, গন্ডগোলটা হচ্ছে সেইখানে। ফলে এই জায়গাটা খুব সতর্ক না হলে কিন্তু আমরা এই মতামতের ভিত্তিতে আমরা এগিয়ে চলবো, ফলে এই মতামতের কিন্তু ভুল হয়ে যাবে। ফলে এই মতামতের উপর নির্ভর করে আমাদের চিকিৎসা বিজ্ঞান গড়ে ওঠেনি। স্বয়ং হ্যানিম্যানও কোনো মতামত দেননি। তিনি কি করেছেন, এই মতামতকে পুরোপুরি এড়িয়ে গেছেন। পুরোপুরি এড়িয়ে গিয়ে তিনি কি করলেন না, ড্রাগ প্রুভিং করলেন। ড্রাগ প্রুভিং করে তিনি যা পেলেন, তার ভিত্তিতে বৈজ্ঞানিক অ্যানালাইসিস করে ওষুধ দেওয়ার ব্যবস্থা করলেন। তাহলে হোমিওপ্যাথিতে তাহলে এই মতামতের কি মূল্য আছে? এই জন্য আমি বলি যে ব্যক্তি বড় নয়, হোমিওপ্যাথি বড়। তাহলে আমি এক ব্যক্তি অমরনাথ চক্রবর্তী, আমার মতামত দিলাম, আর আমাকে যারা ভালোবাসেন তারা আমার মতামতগুলোকে গিলে নিয়ে তারা নাচতে শুরু করলেন। তাহলে এইটা যদি তারা করেন, তাদের সর্বনাশ হবে। কারণ অমরনাথ শেষ কথা বলবে না, শেষ কথা বলবে নীতি। মতামত কখনো শেষ কথা বলে না। মতামত আমাদের এইটুকু সাহায্য করতে পারে যে এখানে আমরা এরকম হতে পারে, হবে এমন কোনো গ্যারান্টি নেই। এই হতে পারে ব্যাপারটা আর হয়েছে, হয়েছে মানে কি, যেটা ড্রাগ প্রুভিং করে আমরা যেটা বলছি সেটা তো হয়েছে, সেটাকে আমরা ধরবো। তার ব্যাপার হচ্ছে এরকম একটা নিশ্চিত ব্যাপার যেখানে হ্যানিম্যান করে গেলেন, সেইটাকে আমরা কিন্তু এড়িয়ে চলি।
আমরা মেটিয়ে মেটিকে আমরা এড়িয়ে চলি, যেটা মূল ব্যাপার। কাকে বেশি গুরুত্ব দেই না রেপারেটিভ গুরুত্ব দেই। আর দর্শন, ও বাবা, ওর তো নামাবলী গায়ে না দিলে তো আমার জাতে উঠবো না, তাহলে ওটাকে মায়ের সাথে বলে দেবো অর্গানন মেনে চলবেন, অর্গাননের সবকিছু মেনে চলবেন, অর্গানন অর্গান, কিন্তু অর্গাননের নাম সোজা কথা ওই গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার মতো, গঙ্গা জল ছিটিয়ে দিলেই সব পবিত্র হয়ে যাবে। তাই কি হয়? ফাঁকি মেরে কিছু হয়? এই অর্গাননটা হচ্ছে কিন্তু শুধু দর্শন নয়, এটা একটা প্র্যাকটিক্যাল জায়গাও বটে। হ্যানিম্যান এটা বারে বারে পরীক্ষা করে দেখে বুঝে তবে তিনি লিখেছেন। ফলে আমরা এই জায়গাগুলো কিন্তু নিয়ে আমরা বুঝতে পারি না, কারণ আমাদের সেই সার্বিক চেতনা নেই। আমরা এখনো পর্যন্ত সেই মতামতের উপর ভিত্তি করে বা কোনো ব্যক্তি চিকিৎসকের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমরা এগিয়ে চলেছি। কিন্তু কিন্তু আমার পরম সৌভাগ্য যে আমি তপন কাঞ্জিলের মতন একজন স্যারকে পেয়েছিলাম, যিনি বলতেন যে আমাদের আমাদের ইয়েতে সেমিনার বলতে, এই তোরা কেউ কাউকে ছেড়ে কথা বলবি না, একটা ওয়ার্ড ভুল বললে তাকে ছাড়বি। কিন্তু এইটা করতে গিয়ে কিন্তু কি হয়েছে, আমাদের সঙ্গে কিন্তু কারো সম্পর্ক খারাপ হয়, বরঞ্চ আমরা শিখেছি, আমরা শিখেছি শিখেছি এবং ভেবেছি। ফলে এই যে তার যে অবদানটা, ভেতরে অবদানটা, ফলে আজকে আমি যেটা করছি এর পিছনে তার বিরাট অবদান আছে। হ্যাঁ, ফলে আজকে আমি শেখাচ্ছি এটা না ভেবে আপনারা ভাবতে পারেন তপন কাঞ্জিলাল শেখাচ্ছেন, ভাবতে পারেন এসি দাস শেখাচ্ছেন। আর যেটুকু ভুল যদি আমি কিছু করে থাকি তার দায় আমার। ফলে সেই ভুলটা যদি আপনারা ধরিয়ে দেন, তাহলে কিন্তু আমি চেষ্টা করবো আমার ভুলগুলোকে সংশোধন করা, অবশ্যই যুক্তি দিয়ে বলতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে মতামতের উপর ভিত্তি করে কিছু হয় না। আমরা যদি একটু তাকিয়ে দেখি, একটু তাকিয়ে পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখি, এই যে প্রকৃতির দিকে যদি তাকিয়ে দিই, আমি আগেই বলেছি আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতির সন্তান যখন প্রকৃতির প্রভাব তো থাকবেই, সেটা তো 5 নম্বর অ্যাফোরিজমে হ্যানিম্যান পরিষ্কার বলে দিয়েছেন। আর কত বলবেন তিনি? প্রকৃতির সন্তান যদি হয়, প্রকৃতির যে নিয়ম নীতি, এই ধরনের যে প্রকৃতির আবহাওয়া পরিবর্তন হচ্ছে বা দিনরাত পরিবর্তন হচ্ছে, এটা কি আমাদের মতামতের উপর ভিত্তি করে হবে কি? আমার প্রথম প্রশ্ন। একটু ভেবে দেখে দেখিনি, আপনাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, সবচেয়ে মানে ভোট পাওয়া লোক, যিনি প্রধানমন্ত্রী, তিনি বললে কি হবে? বা আমি বললেই হবে? আমার মতো সাধারণ লোক বললেই হবে? তাহলে এই ভোট পাওয়া লোক, মানে এই যে সোজা কথা ভোট পেয়ে যারা সর্বাধিক ইয়ে পাচ্ছে, ক্ষমতা তার হাতে আছে ঠিকই, কিন্তু তার কথা অনুসারে তো প্রকৃতি পরিবর্তন হবে। পরিবর্তন হবে হোমিওপ্যাথি প্রকৃতি পরিবর্তন হবে তার নীতি অনুসারে হবে, তার নিয়ম অনুসারে, তার শৃঙ্খলা অনুসারে হবে। আমার কথায় তিনি পরিবর্তন হবে না। মানুষ যদি আজকে প্রকৃতির সন্তান হয়ে থাকে, তাহলে মানুষের পরিবর্তন তার প্রকৃতি অনুসারে হবে। মানুষের হচ্ছে কি একটা বহির প্রকৃতি, একটা হচ্ছে অন্তর প্রকৃতি। এই দুটোর প্রকৃতির মেলবন্ধনে হচ্ছে মানুষ। মানে এই মানুষের ক্ষেত্রে প্রকৃতির নিয়ম অনুসারে কিন্তু ঘটনাটা ঘটবে, আমার ইচ্ছা অনুসারে, হ্যাঁ, বা আমার মতামত অনুসারে সেটা ঘটবে না, ঘটতে পারে না। যদি সেটা ভাবি তাহলে কিন্তু প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করা হচ্ছে। প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করবো এমন দুঃসাহস কিন্তু আমাদের নেই। ফলে ওই জন্য মানুষের ওপিনিয়নের উপর যদি ভিত্তি করে যদি আপনি এগোতে যান, তাহলে কিন্তু ভুল হবেই হবে, ভুল হবেই হবে, 1000বার ভুল হবে। এবং এখন তো মানে অন্য চিকিৎসা বিজ্ঞান শুধু মানুষের উপর না, এরা তো ইঁদুর গিনিপিগ এইসব ইতর প্রাণীদের উপর পরীক্ষা করে ইয়ে করছে। তারা জিনোম জানেন তাদের জিনোমের সঙ্গে মানুষের জিনোম মেলে না, তাও তারা জোর করে মেলাবেন, জোর করে মিলিয়ে ওষুধ ওষুধ দেবেন, ব্যবসা করবেন, আবার কিছুদিন পরে সেটাকে বাতিল করবেন, কারণ সেখানে সাইড এফেক্ট গুলো ধরা পড়ে গেলে তখন অন্য একটা ওষুধ বাজারে চলে আসবে, কিন্তু নীতি বদলাবে না, নীতি একই থাকবে। শুধু মানে ওষুধ দেওয়ার প্রকরণ কোয়ালিটি গুলো বাড়বে। এটা কি কিন্তু অনেকে গবেষণা বলছেন, এটা কি অনেকে আধুনিকতা বলছেন, কিন্তু সেই মদের মতো, মানে পুরনো মদ নতুন বোতলে ঢালা, এছাড়া কিছু নেই। বরঞ্চ এই আধুনিক গবেষণা মানুষের সর্বনাশের, চরম সর্বনাশের জায়গায় মানুষকে নিয়ে চলেছে দিনের পর দিন। এটা কিন্তু আমার আপনার কথা নয়। আপনারা যদি একটু পেশেন্ট গুলোকে দিকে তাকান, আপনারা যারা একটু অভিজ্ঞ চিকিৎসক, যারা 30-35 বছর প্র্যাকটিস করছেন, তাদের প্রথম জীবনে প্র্যাকটিস জীবনটা ভাবুন আর এখন খুব ভালো। তখন দেখবেন আপনার অল্প জ্ঞানেও আপনি অনেক রোগী সারাতে পেরেছেন। এখন কিন্তু সেই রোগীদের কাছে হাত দিতে পর্যন্ত আমাদের অনেক সময় ভয় লাগে, তো বাবা দিয়ে কোনো বিপদে পড়ে যাবো না তো, এরকম একটা ব্যাপার চলে আসছে। তাহলে কি হচ্ছে, এই যে জায়গাটা এসেছে আজকে ঘরে ঘরে কিন্তু সুগার উপহার হয়ে গেছে, হাই প্রেশার উপহার হয়ে গেছে, আধুনিক চিকিৎসা চলছে। তাহলে এটা হলো কেন? হোমিওপ্যাথি তো এখন হোমিওপ্যাথি লোকে অনেকে এসছে, হ্যাঁ,
কিন্তু এই যে সমালোচনা, এটাও কিন্তু হোমিওপ্যাথির মধ্যে অনেকে সহ্য করতে পারে না। আপনারা শুধু অ্যালোপ্যাথিক সমালোচনা করেন, অ্যালোপ্যাথিক সমালোচনা করেন, হোমিওপ্যাথিক সমালোচনা করেন। আমরা কি হোমিওপ্যাথিক সমালোচনা করতে ছেড়ে কথা বলি? যদি নীতি মেনে না চলেন তাকে তো আমরা ছেড়ে কথা বলি না। আমরা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বুঝি না, মানুষের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই আমরা কিন্তু উচ্চস্বরে প্রতিবাদ করব। হয় লিখিত, হয় প্রতিবাদ করব, নয় আমাদের মুখের প্রতিবাদ করব, অথবা নিজেদের পরিবর্তিত করব। নিজেদের পরিবর্তিত করে আমরা এমন জায়গায় আমাদের প্রয়োগ করব ওষুধকে যেখানে তারা মানতে বাধ্য হবে বা তারা স্বীকার করতে বাধ্য হবে, হ্যাঁ হোমিওপ্যাথিরা অনেক কিছু করতে পারে। ফলে আজকে একটা জিনিস দেখুন, হোমিওপ্যাথিরা যদি ঠিক সঠিক নিয়মে চিকিৎসা করতে পারতেন, মানুষের জীবন থেকে এমার্জেন্সি কথাটাই প্রায় বিলুপ্ত হয়ে যেত, প্রায় বিলুপ্ত হয়ে যেত। হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব না। আমি এমার্জেন্সি বলতে এই অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সির কথা বলছি, হ্যাঁ রোগগত এমার্জেন্সির কথা বলছি, প্রায় বিলুপ্ত হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের হাতে হেলথটা নেই। তা আমরা কি করে করব? তবু আমাদের মধ্যে যারা অনেকেই আছেন, যারা তো অনেক কিছু আশ্চর্য ঘটনা তারা ঘটাচ্ছেন, সেগুলো কিন্তু বাইরে আসে না, বাইরে আসে না, আসা সম্ভব নয়। এই আমি এই যে কেসটা আমি বললাম, এই যে মূত্র পাথরের যে কেসটা বললাম, হ্যাঁ, তার অনুমতি নিয়ে আমি গত শনিবারে আমি গেছি, শুক্রবার, হ্যাঁ গত বুধবারে তার অনুমতি নিয়ে আমি বলেছি আমি এটা দেবো, বলে তার নামটা দিইনি। এই ওর ব্যাপার হচ্ছে কি, ওখানেও ওর মধ্যে একটা ইয়ে, মানে কি আমাকে দেবো, ও ডাক্তারবাবু ওটা ওই রাস্তা পাথরটা দেখিয়ে দেয়নি তো, ইয়ার কি মেরে বলছে। আমি তার কথার উত্তর দিলাম না। এ কথা কিন্তু অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা বলতে পারে। হ্যাঁ, তার ফলে সেটা অসম্ভব কিছু না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা এই যে আরোগ্য গুলো করছি, আমি সেখানে একটা প্রশ্ন করেছিলাম, এই পাথরটা বেরিয়ে গেলে কি রুগীটা কি আরোগ্য হয়েছে? তার উত্তর একজনই দিয়েছিলেন, শ্যামল ব্যানার্জি, খুব সম্ভব। তার ফলে আমরা কিন্তু এই জায়গাগুলো একটু ভাব, যে আমরা রুগী বলতে কি বুঝি। রুগী একটা মনে রাখবে, ডিজিজ কিন্তু সিকনেসের একটা পার্ট, তার অংশ কখনো সম্পূর্ণ থেকে বড় হতে পারে। সম্পূর্ণ হচ্ছে সিকনেস, সিকনেসটাকে আমরা শিক কথাটা বুঝতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই ডিজিজটাকে বুঝতে আমাদের খুব সুবিধা হবে। এবং ডিজিজ আমাদের কিন্তু সাহায্য করবে কতগুলো জায়গায়, আমাদের অসাধারণ সাহায্য করবে প্রেসক্রিপশনের ক্ষেত্রে। সেটা এখন আসবার বিষয় নয়, সেই জায়গাটা আমি যাচ্ছি। কিন্তু যদি ডিজিজের উপর যদি বেশি গুরুত্ব দিই তাহলে কিন্তু গন্ডগোল হয়। খুব বুঝে সুঝে করতে হবে। এরপরটা পড়ুন। এবারে হচ্ছে এলোপ্যাথি rests on individual opinion, and allopaths say that the science of medicine is based on the consensus of opinion, but that is an unworthy and unstable foundation for the science of curing the sick. এটার মানে এটা, হচ্ছে হ্যাঁ বলবো। এলোপ্যাথিটা হচ্ছে মূলত ব্যক্তির যে নিজস্ব মতামত সেটার উপর নির্ভরশীল, এবং এলোপ্যাথগণ বলেন যে দ্য সায়েন্স অফ মেডিসিন মানে বিজ্ঞান বা হচ্ছে মেডিকেল সায়েন্স হচ্ছে পুরোপুরি মতামতের সহমতের উপর ভিত্তি করে গড়ে ওঠা, কিন্তু এটা একটা আনওয়ার্দি অ্যান্ড আনস্টেবল ফাউন্ডেশন ফর দ্য সায়েন্স অফ কিউরিং দ্য সিক, মানে হচ্ছে সিক অসুস্থকে নির্মল আরোগ্য প্রদানের ক্ষেত্রে এটা একটা নড়বড়ে এবং বেমানান একটা ভিত্তিমূলক ব্যবস্থা বা বেমানান ভিত বলে পরিগণিত হয়। তাহলে এই যে কথাটা কেন বলেছেন, এটা কিন্তু মারাত্মক কথা বলেছেন। সেটা হচ্ছে যে আজকে 2500 বছর উপর একটা প্রতিষ্ঠান চলছে, সেখানে আরোগ্যের কোনো নীতি হলো না। বিজ্ঞান বলে তারা দাবি করছে, কোনো নীতি ছাড়া হয়? ছাড়া হয়? এই জায়গাটা এড়িয়ে যান ওরা। কি কারণে এড়িয়ে যান? সেটার কিন্তু আমাদের কাছে কোনো সদুত্তর নেই। এবং এই ওপিনিয়নের ব্যাপারটা আমি আগেও বলেছি, ওপিনিয়নের ব্যাপারটা থাকলে কিন্তু ওপিনিয়ন তো পাল্টাতেই পারে। আমার মতামত আমাদের পাল্টায় না, হ্যাঁ, কিন্তু নীতি কি পাল্টায়? নীতি তো পাল্টায় না। নীতি যেটা হচ্ছে, সে নীতি কখনোই পাল্টানো সম্ভব না। বিশেষ করে প্রকৃতির নীতি যদি হয়,
হ্যাঁ, একমাত্র প্রকৃতি যদি পরিবর্তন নিজেকে করে তাহলে হতে পারে, আদারওয়াইজ আমাদের দ্বারা কিন্তু সেটা হবে না। মানুষ হচ্ছে প্রকৃতির সন্তান, প্রকৃতির উপর, মানুষের উপর সর্বাধিক ইয়েটাই তো প্রকৃতির নির্ভর, প্রকৃতির দ্বারাই তো আমরা হয়েছি। এবার প্রকৃতি যেসব নিয়ম করে দিয়ে গেছে সেই নিয়মের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না, যদি আমরা যাই তার ফল আমাদের ভোগ করতে হবে। মানে এই যে জায়গাটা, এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। এবং ভোটের উপর যদি, মানে সোজা কথায় মতামত যদি হয়, তো ভোটের উপর যদি সবকিছুই ভালো হতো, তা আমাদের চারিদিকে তাকিয়ে দেখুন না একটু। ভোটের উপর ভোটের উপর কি সবকিছু ভালো হয়? তা তো হয় না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে যুক্তির দ্বারা হতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে নীতি দ্বারা হতে হবে, নীতির দ্বারা হতে হবে, তবেই তো সেটাকে আমরা মানবো। নাহলে আমরা মানবো কি করে? বিজ্ঞান কিন্তু নীতি বা ভোটের উপর তো নির্ভর, অন্যান্য বিজ্ঞান তো এরকম নয়। ফিজিক্যাল সায়েন্স বলুন, কেমিস্ট্রি বলুন, হ্যাঁ, বা এই যে অন্যান্য যে জড়বিজ্ঞান, এটা তো জড়বিজ্ঞানের চিকিৎসা পদ্ধতি। হ্যাঁ, আমাদেরটা বাদ দিন, আমাদের ডায়নামিক বিজ্ঞান, জড়বিজ্ঞান না। তো ফলে ব্যাপারটা হচ্ছে যে এখানে তাহলে নীতি নেই কেন? সেই প্রশ্নটা কেউ করে না, করলেই বিপদ। কারণ এই নীতি নেই বলেই তো এদের আনফাউন্ডেড, এদের ভিত্তি সেরকম নেই বলেই তো এত পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকে গবেষণা বলে এরা চালায়, কিন্তু বাস্তব হচ্ছে গবেষণা নয়, রিসার্চ। তো রিসার্চ মানে গবেষণা। রি কথাটা একটু ভাঙুন, রি মানে পুনরায়, সার্চ মানে খোঁজা। তারা খুঁজেই বেড়াবে সারা জীবন, খুঁজে বেড়াবে, পাবে না কিছু। পাবে না কেন? আরো বেশি কমপ্লিকেশন, আরো বেশি ইয়ে। এবং এইখানে কিন্তু আমাদের একটা পরোক্ষ ভূমিকা আছে। আমরা কিন্তু হোমিওপ্যাথ উপযুক্ত চিকিৎসা দিতে পারছি না বলে মানুষ বাধ্য হয়ে তাদের কাছে যেতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। ফলে আমরা যদি উপযুক্ত চিকিৎসা দেওয়ার যদি যোগ্যতা অর্জন করতে পারি, যোগ্যতা অর্জনে একটাই মাপকাঠি, পড়াশোনা প্রচুর করতে হবে। এই তো কালকে, না আজকেই বোধ হয়, আজকে আমাদের তপন ঘোষ একটা দিয়েছে, কোনো এক চিকিৎসক, তিনি মানে ওদের হাতে তামাক খেয়ে বলছেন যে হোমিওপ্যাথি ডাক্তাররা পড়াশোনা করে, ওরা প্রচুর পড়াশোনা করে, তাহলে ওদের প্রচুর পড়াশোনার ফলটা কোথায়? একটা রোবট তৈরি করা হয়। হোমিওপ্যাথি ওষুধ কম পড়াশোনা করলো, রোবট তো কেউ হতে পারে না আমাদের, রোবট হওয়ার তো স্কোপ নেই আমাদের। এবার ব্যাপার হচ্ছে যে আমরা তাহলে কি, আমরা যে এই যে পড়াশোনাটা করছি, এখানে কি আমরা নীতি নির্ভর যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন কোনো অসুবিধা নেই, কোনো প্রশ্ন আমাদের উঠবে না। কিন্তু যখন নীতি নির্ভর কাজ করব না, সেখানে কিন্তু একই প্রশ্ন উঠবে, একই যে ইয়েতে আমরা অ্যালোপ্যাথি চিকিৎসকদের আমরা বলছি, সেই ইয়েতে আমরা হোমিওপ্যাথি চিকিৎসকদের বলতে পারবো। আমি এমন অনেক চিকিৎসকের কথা জানি যারা কি করেন, কাগজে লিখলেন একটা সিঙ্গেল মেডিসিন, আর মুখে বলে দিলেন বা ফোনে বলে দিলেন তুমি এইটা কিনে খাবে, ওটা কিনে খাবে, তার সঙ্গে যোগ করে দিলেন। কেন বলেন? মানে তাকে তো সৎ হতে হবে, ক্লাসিক্যাল হতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের এই চালাকির দ্বারা কিছু হয় না। আমাদের স্বয়ং বিবেকানন্দ একটা জায়গায় বলেছেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। মহৎ কাজ করতে গেলে, মহৎ উদ্দেশ্য সাধন করতে গেলে আমাদেরও মহৎ হতে হবে। এবং আমাদের যে দস্যুবৃত্তি, আমাদের মনের মধ্যে যে দস্যুবৃত্তি আছে, সেই দস্যুবৃত্তিকে কিন্তু নির্মূল করতে হবে। এটা যদি আমরা করতে পারি, তবেই হোমিওপ্যাথির এই সত্যগুলোকে আমরা যথাযথ উপলব্ধি করতে পারবো এবং প্রয়োগ করতে পারবো। এরপরে পরের লাইন। এর পরের লাইনটা, এটা খুবই কঠিন লাইন, এটা বাংলা করতে পারেনি বা বোঝাও কঠিন। আমি ধীরে ধীরে কেটে কেটে বলে দিচ্ছি। It will never be possible to establish a rational system of therapeutics until we reason from facts as they are and not as they sometimes appear. এই জায়গাটা একটু কঠিন আছে, আমি বলার চেষ্টা করছি। ইট উইল নেভার বি পসিবল, এটা সম্ভব হবে না কখনোই একটা রেশনাল সিস্টেম অফ থেরাপিউটিক্স, একটা যুক্তিগ্রাহ্য চিকিৎসা পদ্ধতি গঠন করা বা চিকিৎসা পদ্ধতি তৈরি করা, যতক্ষণ না আমরা উই রিজন ফ্রম ফ্যাক্টস অ্যাজ দে আর। এটার মানে হচ্ছে উই রিজনটা এখানে ভার্ব। আমরা যতক্ষণ এই ফ্যাক্ট থেকে যখন আমরা রিজন, যুক্তি যতক্ষণ না খুঁজে পাবো। আবার বলছেন যে অ্যাজ দে আর মানে হুইচ আর অর ওয়ার অ্যাজ দে আর, মানে হচ্ছে ফ্যাক্ট, যে ঘটনাগুলো সেগুলো সেরকমটা থেকে যদি আমরা সঠিকভাবে ওই যুক্তিটা না খুঁজে পাই, ততক্ষণ আমরা রেশনাল সিস্টেম অফ থেরাপিউটিক্স তৈরি করতে পারবো না। অ্যান্ড নট অ্যাজ দে সামটাইমস অ্যাপিয়ার,
এই কখনো সখনো যার যেটা আমাদের ভেসে বেড়ায় বা আমাদের কাছে মনে হয় অ্যাপিয়ার বলে মনে হয়, সেটা কিন্তু আসল জায়গা নয়। এইটা কোনো বইতে কিন্তু বোঝায়নি, উলট পালট করে দিয়ে গেছে। এটার মানেটা এইভাবেই দাঁড়াবে সহজ ভাবনায়। মানে এই- হচ্ছে যতক্ষণ, হ্যাঁ স্যার বলুন। এখানে কেন যেটা বলেছেন, যেমন আমাদের কি হয়, মানে অন্যান্য বিজ্ঞানে যেটা হয় সেটা হচ্ছে কি, না বিভিন্ন অন্যান্য বিজ্ঞানে যেমন যুক্তির দ্বারা বা মতামতের দ্বারা, তাদের যারা মতবাদ দেন তাদের তো যুক্তি থাকে, তারা তো কেউ বোকা লোক নয়, তারা অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা বিভিন্ন যুক্তি মত দিয়ে তারা একটা সত্যকে প্রতিষ্ঠা করে, যে সত্যটা কিরকম আনস্টেবল, কিরকম কিছুদিন পর পর পরিবর্তন হয়, সত্যটা তো বেশি দিন স্থায়ী হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি সত্য থেকে যদি আমরা যুক্তিটাকে যদি আনি, যুক্তি দিয়ে সত্যকে প্রতিষ্ঠা না, সত্য সত্য থেকে যদি যুক্তিকে যদি আমরা বার করতে পারি সত্যের উপর ভিত্তি করে, তাহলে কিন্তু এই গন্ডগোলটা হবে। এবং হ্যানিম্যান সেটাই করেছে। কিভাবে করেছেন? না ড্রাগ প্রুভিং করে করেছেন সুস্থ মানুষের উপরে, অসুস্থ মানুষের উপর তার প্রয়োগ করেছেন, প্রয়োগ করার পর তিনি নীতিগুলোকে কনফার্ম করেছেন। এটা তো এরা করতে পারবে না। এরা তো এরা অসুস্থ মানুষের উপরে প্রয়োগ করে, সুস্থ মানুষের প্রতি এদের প্রয়োগ কৌশল জানা নেই এদের। ফলে এই জায়গাটা কিন্তু ওই জানা নেই বলেই এত মতামত, আর আমাদের জানা আছে বলে আমাদের মতামত নয়, রিজন এই পাওয়া গেছে, এই হয়েছে। এবং সেখানে একটা দার্শনিক ভিত্তি থাকে, সেই দার্শনিক ভিত্তি থেকে আমরা কি করব, সেই সিমটম গুলোকে বাছাই করে একটা পেশেন্টকে আমরা আরোগ্য করার উপায় খুঁজে পাবো। তাহলে বোঝা যাচ্ছে কি, সত্য থেকে যুক্তির সৃষ্টি, যুক্তি থেকে সত্যের সৃষ্টি না। যুক্তি যুক্তি আর সত্যের মধ্যে যদি কাউকে বেছে নিতে বলা হয়, অন্যান্য চিকিৎসা বিজ্ঞানে তারা কি করছেন, তারা যুক্তিকে বেছে নিচ্ছেন এবং বেছে নিয়ে সত্যকে ইয়ে করে। আর আমাদের ক্ষেত্রে কেন্ট কি বলছেন, সত্যের মাধ্যমে যুক্তি। তার মানে কি, অ্যাকচুয়ালি মানেটা করলে এরকমই দাঁড়ায় যে সত্যকে আমরা দেখে অনুধাবন করে সেই সত্যের যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা করার চেষ্টা করব। মানে যুক্তির দ্বারা সত্যকে প্রতিষ্ঠা না। মানে এইটাই যুক্তি দ্বারা সত্য, সেইটা করতে গিয়ে হ্যানিম্যান কি করলে, ব্যক্তিগত মতামত, যুক্তি দ্বারা সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে ব্যক্তিগত মতামত এসে যাবে। হ্যানিম্যান ওই ধারে কাছে গেলেন না। উনি কি করলেন, না উনি ড্রাগ প্রুভিং করলেন, অসুস্থ মানুষকে দেখলেন, হ্যাঁ, ওষুধ দিলেন, দেখলেন রোগী সেরে গেল। এই যে সত্য, এই সত্য থেকে তিনি কনফার্ম করলেন যে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এইভাবে তিনি কনফার্ম করলেন। তাহলে মানে সত্য থেকে এই পরীক্ষার মাধ্যমে তিনি সত্যটা দেখতে চোখের সামনে দেখলেন, দেখার পর এটা করলেন। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব ভাবনার বিষয়। এবং সেখানে কিন্তু যুক্তি নির্ভর শুধু না, নীতি নির্ভর তিনি কাজ করছেন, যেটা এদের ক্ষেত্রে সেই সত্যের মধ্যে নীতি নির্ভর নেই, ব্যক্তিগত মতামত নির্ভর। নীতি কখনো থেকে ছোট হতে পারে না, নীতি সবসময় ব্যক্তির ঊর্ধ্বে। যদি আমরা একটু ভেবে দেখি তাহলে বুঝতে পারবো, নীতি কিন্তু ব্যক্তির সবসময় ঊর্ধ্বে। ফলে আমরা এই জায়গাটা, এই ভুলটা যদি না করি, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথিটাকে খুব ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে? এই জায়গাটা সত্যি খুব কঠিন। আমি এই জায়গাটা বারে বারে পড়ে যেটুকু বুঝেছি আমি বলেছি। যদি কারো ভুল মনে হয় সেটা আপনার যখন সংযোগ, আমি যখন ছেড়ে দেবো মাইক, তখন আপনার সংযোজন অবশ্যই করতে পারেন। এখানে আমি ব্যক্তিগতভাবে কিছুই মনে করব না, কারণ আমিও একজন শিক্ষার্থী। এরপরে স্যার, স্যার ওই পরের লাইনে কিন্তু আছে যে সত্য ঘটনা যেমনই হোক সেই সব সত্য ঘটনাগুলি থেকে নীতি সৃষ্টি বা নির্ধারিত হয়। তাহলে তো আমি ঠিকই বলে দিয়েছি, হয়তো ভুল আর কিছু বলি নাই। হ্যাঁ স্যার। শোনো বাবা, হোমিওপ্যাথিটা যদি অন্তর দিয়ে অনুভব করতে পারো, হ্যাঁ, তোমার মুখ দিয়েও কিন্তু কথাটা উল্টো পাল্টা বেরোবে না। মুখস্থ করে হোমিওপ্যাথি হয় না, এটা উপলব্ধির বিষয়। তবু উপলব্ধি তোমাকে ঠিক ঠিক কথাগুলো জুগিয়ে দেবে, ঠিক জুগিয়ে দেবে। এটা এত খুব ধ্রুব সত্য কথা, এটা এখনই হয়তো বুঝতে পারবে না, একটু বয়সটা বাড়ো বুঝতে পারবে। আমরা এখন বুঝতে পারি, আমরা একটা ভুল বলে ফেলে না, ধরো একটা ওয়ার্ড বলে ফেললাম, ভেতরের মধ্যে কেউ কচকচ করে, জানো তো, এটা ঠিক হলো, ঠিক হলো না। এটা আমার সত্যি করে আমি বারুইপুর ইউনিটের কাছে সর্বান্তকর রেখে নিই, আমি বারুইপুর ইউনিটের প্রতিটি সদস্যের কাছে রেখে নিই। আমি তো স্যারের কথা তো বাদই দিলাম, তার 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 ঋণ তো আর বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা সদস্যের কাছে ঋণী, যে এই প্রত্যেকটা সদস্য কিন্তু একটা জায়গায় খুব একমত। এরা কোনো ব্যক্তিগত ইয়েতে মতামতে বিশ্বাস করে না। এরা প্রত্যেকে নীতির উপর বিশ্বাস করে, নীতিকে প্রয়োগ করে এরা কেউ কাউকে ছেড়ে কথা বলে না, মানে কি তাকে আত্মসম্মান নষ্ট করে নষ্ট করার জন্য বলে না, বরঞ্চ তাকে সমৃদ্ধ করার জন্য তারা কিন্তু সমালোচনা করে।
এইটা আমাদের জীবনে যে কত কাজে লেগেছে এবং আমাদের ভুলভ্রান্তি গুলো, আমাদের কুসংস্কার গুলো ভাঙতে যে কত বড় কাজে লেগে যাবে না। ফলে এই বারুইপুরে যে ছেলেরা এখানে যারা উপস্থিত আছে, তারা জানেন যে তাদের কিভাবে লড়াইটা করতে হয়। সবচেয়ে গন্ডগোল হয় কোথায়? সবচেয়ে গন্ডগোল হয় যে একটা কোনো সাবজেক্ট নিয়ে বলা শুরু হলো, সেখানে ধরুন 6 জন 7 জন বক্তব্য আছে। যে সবচেয়ে সিনিয়র তাকে সবার শেষে হয়তো বলতে দেয়। এবং নিয়ম নিয়ম হচ্ছে কি, যে যেটা বলেছে রিপিটেশন করতে পারবে না। রিপিটেশন একমাত্র করতে পারো পার্টিকুলার ওই জায়গাটা, সে যদি কিছু যোগ করার থাকে তবে রিপিটেশন করবে, আদারওয়াইজ রিপিটেশন করতে পারবে না। আর রিপিটেশন করলেই স্যার রেগে যাবে। এইবার সমস্যাটা কথা হচ্ছে কি, আমি একদিন বলেছিলাম স্যারকে, কোনো একটা ঘটনা প্রসঙ্গে এটা বলেছিলাম, এটা একটা গন্ডগোলের বিষয়। স্যার, সিনিয়রদের পক্ষে রিপিটেশন করা তো ওই জায়গাটা মুশকিল, সবই তো বলে ফেললো বই বই যে করে। তখন স্যার বলেছিলেন, ওরে তুই যদি সিনিয়র হোস, তাহলে জুনিয়ররা বলার পর তো যদি বলার স্কোপ না থাকে, তাহলে তুই কখনোই সিনিয়র হতে পারিস না। সিনিয়র যে হবে সে সব বলার পর সে আরো কিছু বলবে, তাকে তো বলে সিনিয়র। নিজের দুর্বলতাটা বুঝতে শেখ যে তুই পারছিস না। এই ধরনের কথা, এক্সাক্ট কথাগুলো সব মনে নেই, এই ধরনের তিনি কথাটা বলেছিলেন। এবং কথাটা আমার মর্মে এত ভালোভাবে গেঁথে গিয়েছিল, আমি আজও বুঝতে পারি তিনি যদি এই কথাটা না বলতেন, তাহলে আমার সার্চিংটা কিন্তু অন্যরকম হতো। এই জন্যই গুরু বলা হয়। তো হোমিওপ্যাথির ক্ষেত্রে সৎ গুরু না হলে মহা মুশকিল আছে, অসৎ গুরু হলে পরে আপনার সর্বনাশ করবে। এবং বর্তমানে অসৎ গুরুর সংখ্যাই বেশি। ফলে এখানে যারা আসছেন তাদের কাছে আমি একটা কথাই বলবো, ভেবে চিন্তে কাজ করুন। ভুল জায়গায় পড়ে গেলে মুশকিল পড়ে। শুধু গুরু নয়, মেথডও অনেক আছে, অনেক গুরু, অনেক মেথড আছে, সুন্দর সুন্দর গাল ভরা নাম তাদের। এদের পাল্লায় বলে বিপদ আছে। অর্গানন পড়ুন, ভালো করে পড়ুন, বারে বারে পড়ুন। এবং অর্গানন বলছি, আজকে 40 বছর আগে আমি এটা পড়ে যা শিখেছি, এখন পড়ে আমি অন্য কিছু শিখছি। তার মানেটা কি, তখন আমার যা নলেজ ছিল সেই নলেজের থেকে এখন নলেজ বেড়েছে, কিন্তু তা তো কমপ্লিট হচ্ছে না। আরো 5 বছর পরে পড়লে আবার দেখবো নতুন কিছু শিখছি। আসলে আমাদের সোজা কথা, প্রতিনিয়ত পড়াশোনাটা করতে হবে, অর্গাননটা পড়তে হবে। অর্গাননটা যদি না পড়েন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। কিরকম সর্বনাশ হবে? হ্যাঁ, অর্গাননে আমাদের একটা অন্য উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে সর্বনাশটা করতে কিভাবে হবে। ধরুন, আমি হচ্ছে বিরাট পণ্ডিত, সব সাবজেক্ট খুব ভালো জানি, অনেক কিছু জানি, কিন্তু আমি দর্শনটাই আমি একটু দুর্বল। আমি কেস টেকিংটাও আমি উম, মোটামুটি করি, খুব খুব ভালো জানি এরকম না, ইত্যাদি ইত্যাদি। তা এরকম যদি ব্যক্তি, আমার একটা ফেলিওর কেস দিয়ে ছোট্ট করে বলি, বেশ কিছুদিন আগের কথা। তা ছেলেটাকে আমি ন্যাপটামিউর দিয়ে ফেল করলাম। ন্যাপটামিউর দিয়ে ফেল করলাম মানে কি? মানে ডাহা ফেল আর কি। তারপরে ন্যাপটামিউর আরেকটা পাওয়ার বাড়ালাম, তাতেও ডাহা ফেল। এরকম করে 4-5 মাস কেটে গেছে, যেহেতু তারা আমার মানে আর কি পুরোনো পেশেন্ট, তাদের আত্মীয়কে নিয়ে এসেছিল। স্যার, নিয়ে পেলাম, কিছুই তো হচ্ছে না, একটু ভালো করে দেখুন স্যার, ওরা আবার বলছে। আমি দেখুন, সময় দিতে হবে, আমি বুঝতে পারছি না কেন কাজ করছে। আর সেই পেশেন্টটার সবচেয়ে মজার ব্যাপারটা ছিল কি, তেতো না হলে সে খেতে পারে না। তেতো সে এত ভালোবাসে, চিন্তা করা যায় না। সে বিয়ে বাড়িতে গেলে শুক্তো অনেকটা খায়, বাড়িতেও তেতো হলে পরে সে অনেকটা খায়। ও তেতো খুব মানে ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে তেতো। তো এরকম তেতো খেতে ভালোবাসে, এইরকম তার কি ভালোবাসা জিজ্ঞেস করতে, সেই প্রথমেই বলে আমি তেতো সবচেয়ে ভালোবাসি। ঠিক পেশেন্ট ঠিক এই কথাটাই বলে। এবার আমি অন্যান্য সিমটম ফিমটম নিলাম, আমি তাকে ভ্যাটটামিও দিয়েছি, দিয়ে কচু হয়েছে, কিছুই হয়। তা এবার ওইরকম হতে, তারপর আমি একদিন বসলাম, আমি ওর মাকে নিয়ে আসি। আগে প্রথম দিন মাকে আনা হয়। তো মাকে আনা হয়নি, তো এবার তাকে আমি, ও মাও একই কথা বলছে, ও তেতো খেতে ভালোবাসে। তা অবশ্য কাজ হলো না, এটা আমাকে একদম মানে, তেতো খেলেই যে ন্যাপটামিও দিতে হবে এই কথা বলছি না, কিন্তু অন্যান্য সিমটম থেকে ন্যাপটামিওকে ইন্ডিকেট করেছে। এই করতে করতে আমি তখন বললাম যে আপনার তো ভাগ্য ভালো। আমি ওর মাকে বলেছি, আপনার ভাগ্য ভালো, আজকাল তো বাচ্চারা তেতো খেতে চায় না, সেই নিয়ে মায়েদের সঙ্গে যুদ্ধ হয়। হ্যাঁ। হুম, যেই কথা বলি তখন মা বলছে, ও ডাক্তারবাবু, ও তেতো ছোটবেলা খেত না, কবে থেকে খাচ্ছে না। ও একবার সেই প্রচুর ঘা হয়েছিল, তা ডাক্তার বলছিল তেতো খেলে রক্ত পরিষ্কার হয়। তা তখন ওই কি করতো, নাক টিপে মুখ টিপে খেত। তো এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন খুব খায়। এখন তেতো আরো বেশি খায়, যেন আমরা তো অবাক হয়ে যাই যে ও তেতো এত বেশি পছন্দ করে।
ও নিজেও বলছে আমি পছন্দ করি। তো তাহলে দেখা যাচ্ছে কি এই যে সিমটমটা যেখানে এলো, এটা হচ্ছে কন্ডিশন। কারণ ডাক্তার তাকে বলেছিল ওটা খেলে রক্ত পরিষ্কার হয়। ডাক্তারও তাকে একটা ভুল শিক্ষা দিয়েছিল। এই ভুল শিক্ষাটা হচ্ছে এটা এটা ধরনের কুসংস্কারচ্ছন্ন শিক্ষা, রক্ত পরিষ্কার। হ্যাঁ, তারপরে তিনি দিয়েছিলেন এবং সেটাকে তিনি গ্রান্ট করে নিয়েছিলেন এবং এখন এখন তিনি ইয়ে খুব ভালোবাসেন। তাহলে দেখা যাচ্ছে কি এই যে ভালোবাসেন যেটা, তাহলে এইটা কি করে সিমটম হবে? তাহলে আমরা যারা বিজি প্র্যাকটিশনার্স, আমরা নিজেদের যাদের পণ্ডিত বলে মনে করি, আপনার হাজার নলেজ থাকে, যদি আপনি এই কেস চেকিং এ যদি এই জায়গাটা যদি না আপনি দক্ষ হন, আপনি কচু করবেন, উপায় আছে করার। যারা চালাক আছে, যারা অন্যান্য বিশেষ করে প্যাথোলজি এতে ভালো নর্মাল জ্ঞান আছে, তারা তখন কি করবেন, ওই দিক দিয়ে না পারলে অন্য দিকে বসাবে। মাদার টিংচার, ফাদার টিংচার, বায়োকেমিক, বায়োকেমিক যা কিছু আছে দিয়ে তারা কি করবেন, পেশেন্টটাকে ধরে রাখার চেষ্টা করবেন। বলবেন কিসের জন্য বলবেন, না হোমিওপ্যাথির বদনাম, আমি যদি না পারি ওরা তো অ্যালোপ্যাথিকে চলে যাবে, হোমিওপ্যাথির বদনাম হবে। নিজের দুর্বলতাটাকে স্বীকার করা, আমি পারি না, আমি নতমস্তকে স্বীকার করে নিয়ে পারবার চেষ্টা করব, সেটা তারা বলে না। সেই শিক্ষা তাদের ছাত্রদেরও দেয় না। কিন্তু তারা কিন্তু এই কাণ্ডটি করে চলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, তার এই যে হোমিওপ্যাথি যে টেস্টিং এর যে আর্ট, এই আর্টটাকে না ডেভেলপ করতে পারলে আপনারা কিছুই করতে পারবেন। এবং যার জন্যই আমি এই যে ওপেন ক্লাসগুলো যেগুলো কিছু কিছু ইয়ে থেকে শুরু করেছি মাঝে মাঝে সুযোগ পেলে করে, এগুলো আমি আস্তে আস্তে করবো আগামী দিনে, এবং আপনারা মুখ খুলবেন। মুখ না খুললে আমরা বুঝতে পারবো না আপনাদের কোথায় গন্ডগোলটা হচ্ছে। তাহলে দেখুন, এইখানে তাহলে গন্ডগোলটা কি, আমরা ভুলে গেছি সিমটম হবে আনকন্ডিশনাল হবে, এটি হচ্ছে আমাদের অর্গানাইজের শিক্ষা। আনকন্ডিশনাল, এই ছোট্ট কথাটা কিন্তু চিকিৎসক ভুলে গেলে পরে সে কিন্তু কিন্তু ওই ডিজায়ার ফর বিটার নেবে, নিয়ে সে প্রেসক্রিপশনটা ভুল করবে। তাহলে বুঝতেই পারছেন যে এই ছোট্ট কথাটার কত মূল্য, কত অপরিসীম মূল্য। বলে এইগুলো আমাদের যদি না বুঝি, এইটাই যে দর্শন, দর্শন আপনাকে গাইড করবে। এই দর্শন গাইড না করলে হবে না। অনেকেই বলেন ওই মায়াজম মায়াজম কচকচি, ওই অর্গানন হ্যানিম্যান ছোটা করেছিলেন, এখন করলে পরে আমাদের মতন করে করতে মানে 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 হ্যানিম্যান তাদের মতন করে আর কি এই সংস্করণ করবে। আরে হ্যানিম্যান তো মূল সংস্করণ সবার করেছেন, কিন্তু মূল নীতিতে কোথায় সংস্করণ আছে? ওটা তো করতে পারবেন না হ্যানিম্যান, কারণ ওটা তো হচ্ছে প্রকৃতির নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সেখানে সেখানে তো কিছু নেই। সেই কথাটা এরা ভুল করে বলবে না, শুধু বলে পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে? গবেষণা করতে হবে, নতুন আবিষ্কার করতে হবে। আরে মূল নীতিটাকে ধরে এবার সেখানে আমরা এখনকার কমপ্লিকেশনের কথা ভেবে আমরা নিশ্চয়ই কিছু গবেষণা করতে হবে। গবেষণার জায়গাও আছে, নেই তা নয়, কিন্তু গবেষণার স্কোপটা আমাদের তুলনামূলকভাবে কম। গবেষণা আমাদের কে করতে দেবে? করতে দেবে না, কারণ এইটা গবেষণা করে যে ফলটা আসবে তার ফলের ভিত্তিতে লাখ লাখ টাকা ইনকাম হবে কি? হবে। তাহলে আমাদের গবেষণা করতে দেবে কেন? দেবে একমাত্র সরকার যদি এখানে আসে, সরকারও তো আমাদের পক্ষে কথা বলবে না। তার ফলে ব্যাপার হচ্ছে এই লড়াইটা কিন্তু আমাদের করতে হবে। আমাদের লড়াই করতে হবে, এবং আমরা যদি ঠিক মতন হোমিওপ্যাথিটা করতে পারি, আমরা এই মানুষকে যদি পরিষেবা যদি ঠিক মতো দিতে পারি, তাকে সুস্থ করতে পারি, জনগণের চাপে, জনগণের আগ্রহে কিন্তু হোমিওপ্যাথি এস্টাবলিশ হবে। সেটা কি অনেক ভালো নয়? দরবার করে, আবেদন নিবেদন করে পত্র পেয়ে কোনো জায়গায়, এইটাই সবচেয়ে সহজ উপায়। নিজেদের তৈরি করুন, ভালো করুন, মানুষকে ভালো করুন। আপনার এলাকায় আপনি এমন ভাবে নিজেকে তৈরি করবেন যে পেশেন্টরা আপনাকে ছাড়া বা হোমিওপ্যাথদের ছাড়া অন্য জায়গায় যাবে না। এই জায়গাটা যখনই করতে পারবেন তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। ফলে আমাদের নিজেদের তৈরি করতে হবে। সেই জন্যই আমি আমার স্যারের কথা বলি যে সব হোমিওপ্যাথকে নিজেদের শিক্ষিত করতে হবে, নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে ধরতে হবে, ধরে সেই জায়গাগুলোকে পরিবর্তন করে শিখতে হবে। এইটা মাথায় রাখবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, তথ্যের উপর ভিত্তি করে না, সত্যের উপর ভিত্তি করে। এইটা হচ্ছে সবচেয়ে ভুল কথা। আর নীতিকে বাদ দিয়ে কিছুই করতে পারবে না, কারণ প্রকৃতির নীতি নিয়ে চলে। প্রকৃতির নীতিকে ভাঙবেন, এত বড় দুঃসাহস বা ধৃষ্টতা আমাদের থাকা উচিত না। ধন্যবাদ। এরপরে স্যার এরপরে কন্টিনিউ করবো এটা? এটা কি আচ্ছা, এখানে দেখতে পারি অনেক আর অনেক আর কিছু নেই স্যার, ওইটার কন্টিনিউয়েশন দুটো লাইন পুরো ওই আইডিয়াটা ইয়ে হচ্ছে, তারপর থেকে একটু নতুন আছে, আমি সেখানে পজ করে যাব। আর একই আইডিয়াটা ওটা মানে দুটো লাইনেই আছে। ঠিক আছে, ওটা করে ওখান পর্যন্ত দাগ দিয়ে দিই, কারণ ব্যাপার হচ্ছে যে বেশি হ্যাঁ, করে
তারপরে হ্যানিম্যান থেকে ওটা পরের দিন হবে, ওইখান থেকে আইডিয়াটা আলাদা। আর দুটো লাইন আছে, আমি পড়িয়ে দিচ্ছি স্যার। ফ্যাক্টস অ্যাজ দে অ্যাপিয়ার আর এক্সপ্রেসড ইন দ্য ওপিনিয়ন অফ মেন, and truths from which doctrines are evolved and formulated, which will interpret or unlock the kingdoms of nature in the realm of sickness or health. এই জায়গাগুলো খুব কঠিন জায়গা, মানেগুলো করতে পারিনি বাংলাতে, কিন্তু আমি কেটে কেটে করছি। ফ্যাক্টস অ্যাজ দে অ্যাপিয়ার আর যেগুলো আমাদের সামনে যেরকমটা মনে হয় বা ভেসে বেড়ায় বা অ্যাপিয়ার হয়, সেরকমটা সেগুলোকেই নিয়েই ওপিনিয়ন, মানুষের মতামত গড়ে ওঠে। বাট ফ্যাক্টস অ্যাজ দেয়ার আর ফ্যাক্টস অ্যান্ড ট্রুথস, এ পর্যন্ত একটা পজ হবে, বইতে নেই কিন্তু বুঝে নিতে হবে আমাদের। কিন্তু ফ্যাক্টস গুলো বা ফ্যাক্টস মানে এখানে ন্যাচারাল লর কথা বলা হয়েছে। ফ্যাক্টস গুলো যেরকমটা থাকে বা আছে বা সত্য, সেটাই হচ্ছে ফ্যাক্টস এবং সেটাই হচ্ছে সত্য। যেখান থেকে ফ্রম হুইচ, যেখান থেকে ডক্ট্রিনস আর ইভলভ অ্যান্ড ফর্মুলেটেড, যেখান থেকে বিভিন্ন মতবাদ গুলো গড়ে ওঠে বা আবির্ভূত হয়, হুইচ উইল ইন্টারপ্রেট অর আনলক দ্য কিংডমস অফ নেচার ইন দ্য রিয়েলম অফ সিকনেস অর হেলথ। মানে হতে পারে এটা যে এই যে সিকনেস বা হেলথের এই যে বিশাল ধারণাটা, এইটা এটা হচ্ছে একটা কিংডম অফ নেচার, এটা হচ্ছে প্রকৃতির একটা রাজ্য, সেই রাজ্যটাকে এরা আনলক করে দেয় বা বুঝিয়ে দেয় বা খুলে দেয়, চাবিকাঠি খুলে দেয়। কোনগুলো না? ডক্ট্রিনস। আর এই ডক্ট্রিনস গুলো তৈরি হয় ফ্যাক্টস, প্রকৃতির ফ্যাক্টস এবং সত্য থেকে। এই জায়গাটা কিন্তু কঠিন জায়গা, এটা এটা বুঝতে হবে। এগুলো বই নিয়ে সারাদিন বসলেও বোঝা মুশকিল বাংলা বই। এই লাস্ট লাইনটা পড়ে দিই এবারে ছোট্ট। দেয়ারফর, তাই বিওয়্যার অফ দা ওপিনিয়ন অফ ম্যান ইন সায়েন্স, আমরা যে এই যে বিজ্ঞানের মানুষের যে এই যে মতামত, এগুলো থেকে আমরা কিন্তু সতর্ক থাকবো বা দূরে থাকবো বা থাকা উচিত। তাহলে কেন্টের এই বক্তব্যটা খুব পরিষ্কার হয়েছে। হুম। এবং এইখান থেকে তাহলে দেখা যাচ্ছে কেন আমাদের সতর্ক করে দিয়েছে। তাহলে আমরা কিসের উপর নির্ভর করব? দুটো জিনিসের উপরে, মেটেরিয়া, বলছিলাম কি মেটেরিয়া, সবার চেয়ে বেশি না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শন। দর্শনের ভিত্তিতে আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মূল্যায়ন করব, প্রত্যেকটা ইয়ের মূল্যায়ন করে আমরা এগোবো। অবশ্যই সেটা নীতি নির্ভর হবে। কোন নীতি হবে? না প্রকৃতির নিয়ম, নীতি অনুসারে আমাদের চলতে হবে। আমরা কিন্তু কোন রকম মতামতের উপর যাব না। এই ওষুধটা দিলে এই রোগ আমি সারতে দেখেছি, এই ওষুধটা দিলে এই সিমটম চলে যেতে শিখেছি। যে যত বড়ই লোক হোক, গন্ডগোলের জায়গা। ক্লিনিক্যাল ম্যাথমেটিকা অনেক আছে। ক্লিনিক্যাল ম্যাথমেটিকা গুলো বিশেষ করে যারা দর্শনটা ভালো বোঝেন না, তারা কিন্তু ওই জায়গাটা সর্বনাশ তাদের হয়, এবং তারা ওই ওই ক্লিনিক্যাল ম্যাথমেটিকার দাসত্ব করে। এবং অনেকেই দেখবেন আজকাল বলে কি, ওই তত্ত্বের জ্ঞান, যে তত্ত্বের 100টা জ্ঞানের থেকে প্র্যাকটিক্যাল একটা জ্ঞানই হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, এরকম প্রচার অনেকে করে। এটা কিন্তু স্থূলবাদী প্রচার। সত্য কিন্তু সংখ্যা দিয়ে, ওজন দিয়ে, আয়তন দিয়ে সত্যকে মাপা যায়। নিজের ভেতরে প্রশ্ন করুন, মাপা যায় কি? সত্য তো সত্যই, সে নিরাকার, তাকে শুধু অনুভব করা। নিরাকার, তাকে দেখা যায় না, নিরাকার, অনুভব করা যায়। এই কথাটা সত্য। তাহলে বোঝা যাচ্ছে যে এই সত্যকে কিন্তু আমরা ছাড়তে পারবো না। প্রকৃতির যে সত্য, এটা কিন্তু হ্যানিম্যান প্রতিষ্ঠা করে গেছে। প্রতিষ্ঠা করে গেছেন মানে কি? উনি ডিসকভার করেছে, ইনভেনশন কথাটা আমি বলি, ডিসকভার কথাটা বলি। তার মানে প্রকৃতির মধ্যেই ছিল। প্রকৃতির মধ্যে একটা সত্য কি আছে না, পৃথিবীতে কোনো কিছু ধ্বংস হয় না, রূপান্তরিত হয়। এই যে সত্যটা, এটা কেমিস্ট্রির লোকেরা বলছে।
চলবে না। আজকে ধরুন ব্যাপার হচ্ছে যে ধরুন একটা সুগারের পেশেন্টের কথা বলছি। সুগারের পেশেন্টকে আপনি একটা ওষুধ দিলেন, কি ওষুধ দিলেন না সেটা পরীক্ষাগারে পরীক্ষা করে বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে একটা ওষুধ দিলেন। তো তার হচ্ছে দেখা গেল 180 সুগার ছিল, ওষুধ দিয়ে তার 120 হয়ে গেল। ওষুধটা খেলে সে 120 দেখায়, কথা কথা বলছে 120 দেখায়। তো এই আপনি বিভিন্ন মতামতের উপর ভিত্তি করে যে আপনি তাকে সুগারটা দিলেন, 120 হয়ে গেল, 120 হলে রোগীটা কি সেরে যাচ্ছে? পারছে না, আর করতে হচ্ছে। এখানে একটা খুব সুন্দর ভাষ্য আছে, কন্ট্রোল। কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা হবে, কন্ট্রোল করা হচ্ছে, তুমি সারাতে পারছো না কেন? তোমাদের যখন এত বড় বড় বৈজ্ঞানিক আছে, ইয়ে আছে, সারাতে পারছো না কেন? হ্যাঁ, তা সারাবার কথা তোমরা ভাবছো না কেন? এই সারানোর কথা ভাবতে গিয়ে বিজ্ঞান একটু এগিয়ে গেল। জিনে গিয়ে দেখলো, আমি ওটা লিখেছি এই ছেলে, নাম্বার গুলো ভুলে গেছি, মনে নেই আমার। আমার লেখা আছে ওই ডায়াবেটিসের ক্ষেত্রে দু তিনটে জিনকে ওরা আবিষ্কার করে, দু তিনটে, একটা নয়। জিন টেকনোলজি আবিষ্কার যেটা হলো সেটা দিয়ে আপনি ভাবলেন যে জিন ইন্ডিভিজুয়ালেশনকে ওরা মানবে না। ওখান থেকে কি করবে, ওই জিন টেকনোলজি অনুসারে কোন জিনটাকে পাল্টে দিয়ে একটা জিন বসিয়ে দেবে, যেমন রেডিও পার্টস যেমন বসিয়ে দেয়, টিভির পার্টস যেমন বসিয়ে দেয়, সেরকম বসিয়ে দেবে। বসিয়ে দিলে সেই রোগটা হবে। তো এখানেও সেই বিচ্ছিন্ন ভাবে রোগের চিন্তা, সার্বিক চিন্তা, সার্বিক চিন্তা তো নেই। যেখানে একটা জায়গোট থেকে, হ্যাঁ, একটা মানুষ তৈরি হচ্ছে, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব তৈরি হয়ে যাচ্ছে একটা জায়গোট থেকে। হ্যাঁ, সেখানে তার এই তৈরি হওয়ার বৈশিষ্ট্যটা কিন্তু ওই জিনের মধ্যে লুকিয়ে আছে। জিনের মধ্যে লুকিয়ে আছে এই যে, সেই জিনটাকে কি করবে, এটা পরিবর্তন করবে। কিভাবে পরিবর্তন করবে? নিজেদের সুবিধা নিজে করবে। এইটা করতে গেলে পয়সা আসবে, রোজগার আসবে, সেই জন্য করবে, মানুষের স্বার্থে বা মানুষের কল্যাণে না। সেখানে দেখতে পাচ্ছে সওয়াল আর ইন্ডিভিজুয়াল, সেখানে পরিষ্কার তারা বুঝতে পারছে সবকিছুই স্বতন্ত্র। তবু স্বতন্ত্রতাকে মানবে না, অ্যানিম্যালের স্বতন্ত্রতাকে তারা মানলে তাদের ব্যবসায়িক ক্ষতি হবে। আর আমাদের একটা দোষ আছে, আমরা স্বতন্ত্রতাকে এখনো উপলব্ধি করতেছি। আমরা উপলব্ধি করতেছি কিনা, আমরা এখনো স্টিরিওটাইপ হয়ে আছি, এখনো আমরা কিন্তু আমাদের মতামত নির্ভর বিজ্ঞানের উপর ভিত্তি করে আছি। আমরা কিন্তু আহ, একটু হ্যানিম্যানের কথাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করতাম, একটু যদি পরবর্তী স্টলারদের কথা মেনে চলার চেষ্টা করতাম, আমরা অনেক কিছু করতে পারি, করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু সাহস কোথায়? সাহসটা নেই, অর্ডের সাথে যদি বলার সাহসটা আমাদের নেই। সাহসটা দরকার। সাহস হচ্ছে জ্ঞান, আপনাকে সাহস দেয়। এই জ্ঞান অর্জন করতে গেলে পড়াশোনা করতে। ওই জন্য হোমিও দর্পণ, আমি যে আলোচনা করছি, আমি একটা কথাই বলি, আমার কাছে কোনো কার্ড শর্ট নেই। আপনার হোমিওপ্যাথি তখনই সহজ যখন আমি কঠোর পরিশ্রমী হই। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ওই যে হোমিওপ্যাথ হতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনার পাশাপাশি যেটুকু বলে সেটুকু নিয়ে ভাব, এই ভাবনাটা যদি আপনার না হয়, তাহলে আপনি কিন্তু বিততা বা কি হবে, হ্যাঁ, রোগী সারাতে পারবেন। ডায়াসে অনেক কিছু বলবেন, লিখবেন অনেক কিছু। আজকাল তো পণ্ডিতের অভাব নেই, অনেকে তো গাদা গাদা বই লিখছেন, বই ছাপাচ্ছে, বই অ্যাডভার্টাইজমেন্টের রমরমা বিক্রি করছে। কিন্তু সেখানে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি নীতিসম্মত ভাবে একটা কথা লেখা খুব কঠিন। কিন্তু আমরা সেখানেও একটা ভাবি যে এই লোকটা আছে, এতগুলো বই লিখেছে, অতএব এ ভালো হোমিওপ্যাথ। এ এত হাজার পৃষ্ঠা লিখেছে, ফলে এ হোমিওপ্যাথি হিসাবে এত বড়। সবই কিন্তু স্থূল চিন্তা ভাবনা। হোমিওপ্যাথিক্যালি একটা বই, একটা পাতা লেখা ভীষণ কঠিন, যেটা আমি আমার উপলব্ধি করেছি। হ্যাঁ, তার ফলে ব্যাপার হচ্ছে কি, যে পড়াশোনা করতে গেলে ইন্টেলিজেন্সটাকে খাটাতে হবে, এবং পড়তে হবে, বুঝতে হবে যে ঠিক কিভাবে আমরা এগোতে পারি। অর্গানন, সে অর্গানন বারবার পড়বো, রেগুলার অর্গানন একবার করে একটা হলেও এক প্রশ্ন পড়বো। তরুণ শিক্ষার্থীদের বলছি, অর্গানন না পড়লে আপনি কোনো জ্ঞান কাজে লাগাতে পারেন। আমি বারবার বলছি, আপনার দিশাহারা হয়ে যাবে। অর্গানন পড়ুন, এই কেন্টের ফিলোসফি সবচেয়ে সহজ ভাবে বলা আছে, এগুলো পড়ুন, রবার্টস আছে, এগুলো পড়ুন, ধীরে ধীরে পড়তে থাকুন। সবটাই বুঝবেন তা নয়। এই যে আজ আজ যে আলোচনা করলাম, আমি একটা জায়গায় বললাম যে এই জায়গাটা আমি যদি ভুল বলে থাকি কেউ সংশোধন করবে। কেন বললাম? কারণ আমার নিজের একটা কনফিউজ। আমি কি আগে পড়িনি? আগে পড়ছি। পড়লে কি হবে, এত বছর বয়সেও আমাকে ওই জায়গাটা কনফিউজ হয়ে যাচ্ছে। ফলে তার মানেটা কি, যে আমাদের হোমিওপ্যাথি এত উচ্চাঙ্গ স্তরের জিনিস, যে আমরা যদি বারবার সেটাকে যদি বোঝার চেষ্টা না করি, তাহলে আমরা ধরতে পারবো। আর ধরতে না পারলে সেটা ক্ষতি হবে, এবং সেটা আমাদের অজ্ঞাতেই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো সেই জন্য আমাদের সতর্ক থেকে আমাদের কাজ করার চেষ্টা করতে হবে, এবং আমাদের পড়াশোনাটা করতে হবে। এবং আমি আপনাদের আবার বলছি, আপনাদের যারা বন্ধু, আপনাদের যারা যারা আছেন, বন্ধুদের মধ্যে ছোট ছোট গ্রুপ করুন। গ্রুপ করে আপনারা এই
এর মতন নেটওয়ার্ক করে নেটওয়ার্কের সাহায্য নিয়ে আপনারা সপ্তাহে অন্তত একদিন হলেও বসুন, দুদিন পারলে মাসে বসুন, আপনাদের সুবিধে মতো সময় দিতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করুন, বন্ধুদের মধ্যে আলোচনা করতে তো লজ্জার কিছু নেই। আপনারা বলতে ভাই তুই ভুল বলেছিস, না না আমি ঠিক বলছি, বলে কেন ঠিক বলছিস বল। এইভাবে যুক্তি, পাল্টা যুক্তি এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট হবে। কাউকে ছোট করে দিয়ে, হ্যাঁ, বা কাউকে তুই কম জানিস, তুই বুঝিস না, মূর্খ, এইরকম বানিয়ে দিয়ে তো লাভ নেই কিছু। মূর্খ তো আমরা কম বেশি, আমরা সবাই। মূর্খ কে নয়? যে যত পড়ে সে তত মূর্খতাকে অনুভব করে, আর যে না পড়ে সে হচ্ছে মহাপুরুষ। পড়লেই কিন্তু মূর্খতাকে অনুভব করবেন, পড়লেই বুঝতে পারবেন যে কত জিনিস অজানা আছে, কত জিনিস আগেতে জানতাম না, এখন পড়ে অন্যরকম লাগছে। তার মানে কি আগে বুঝতে পারিনি। এর ফলে ব্যাপারটা হচ্ছে কি, নিয়ত পড়াশোনাটা করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। হোমিওপ্যাথি ডাক্তারদের পড়াশোনাটা একটু বেশি করা দরকার, না করলে কিন্তু আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন। অথচ যে হোমিওপ্যাথি ওষুধ সঠিক নির্বাচন, সর্বদিক থেকে মানে কি ডোজ মাত্রা সব দিক থেকে যদি আপনি ভালো কিছু করতে পারেন, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন কি অসাধারণ সব ফল হচ্ছে, আপনি নিজেই নিজে আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু আমরা চোখে দেখেছি, এবং আমাদের ভাগ্য বলে যে প্রথম জীবনে আমাদের স্যারেদের করতে দেখেছি, পরবর্তীকালে কিন্তু আমাদের হাতেও তো অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তার ফলে সেটা আপনাদের হাতে হবে, না হওয়ার কোনো কারণ নেই, না হওয়ার কোনো কারণ নেই। ফলে আপনারা চেষ্টা করুন। এবং আমরা এখানে হোমিও দর্পণ এখানে কে কে উপস্থিত ছিলেন আমি দেখিনি, সিনিয়ররা অনেকে উপস্থিত আছে। আজকে কোশ্চেন করতে শুরু হ্যাঁ করুন। স্যার। হ্যাঁ, আমরা যদি জানা থাকে তাহলে ইয়ে করবো আজকে। না, অ্যাড অ্যাড করার ব্যাপারটা আগে, আজকে অ্যাড করার ব্যাপারটা আগে একটু করে দাও, এই জায়গাটা যদি কেউ অ্যাড করতে চায়। আচ্ছা স্যার, আমাদের মাঝে নীলকমল বর্মন স্যার আছেন, আমি ওনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য এই ব্যাপারে। এই বক্তৃতার উপরে তো কিছু তোর বলার থাকে না। এইটা স্যার এত কিছু মনোগ্রাহী, আগের দিনও বলেছিলাম, এতবার শোনার পর আমরা শুনি আপনার সেই যে চেতনা নিয়ে দেওয়া যেটা আর কি। হুম, ঠিক আছে। আর নতুন ভাবে তো নতুন ভাবে যারা বলবেন, কি বলবেন বলুন তো, আমি তো কিছু খুঁজে পাই না আপনার এই বলার পর। নতুন ভাবে বলতে গেলে অনেক কিছু ভাবতে হবে। একটা কথা খুব ভালো লাগলো যে পরিণত হলে, যেটা বললেন, যে তার উপরে যদি আবার অ্যাড করতে না পারি তাহলে কিসের সিনিয়র। এটা একটা কিন্তু খুব বড় বড় ব্যাপার। অতএব নিজেকে যে কতখানি উত্তরোত্তর সমৃদ্ধ করতে হবে প্রত্যেক দিন। হুম, আপাতত এইটুকু বলে রাখছি। আচ্ছা, আমাদের মাঝে এস এম জাহাঙ্গীর স্যার আছেন, তিনি যদি কিছু বলেন। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার। আহ, ধন্যবাদ দীপেন স্যারকে আমাকে আসলে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আহ, ধন্যবাদ স্যারকে। স্যার স্যার যে বিষয়টি বলেছেন আসলে এই বিষয়ের পরে মানে আমাদের যে জায়গাটি স্যার বারবার তাগিদ দেন ফিলোসফির বিষয়টি, এই ফিলোসফির বিষয়টিতেই আসলে আমরা হোমিওপ্যাথটা আমার কাছে মনে হয় সব থেকে দুর্বল বেশি। ফিলোসফি এবং অর্গানমিক মেডিসিন, সেই জায়গাটি স্যার পূরণ করছেন ধীরে ধীরে। এবং আমরা যারা জুনিয়র চিকিৎসক আছি, তারা যদি স্যারের এই নির্দেশনাগুলো মানতে পারি, বিশেষ করে আমরা তো কাঞ্জিলাল স্যারকে দেখি নাই বা ওনার সান্নিধ্যেও যেতে পারি নাই, বা স্যারদের মতো যে নীলকমল স্যার আছেন, অমরনাথ স্যার আছেন, আরো যে যে সকল শ্রদ্ধেয় শিক্ষক আছেন, তারা আমাদেরকে যেভাবে মানে এই দর্শনের জ্ঞানটুকু দিচ্ছেন, এই জন্য আসলে স্যারদেরকে ধন্যবাদ দিলেও আমার কাছে মনে হয় ছোট হবে। তারপরেও অসংখ্য ধন্যবাদ স্যার। মানে আমি মাঝে মাঝে অবাক হই এই কারণেই, আমি এই দর্শনটি অর্গাননের যে ব্যাখ্যাগুলো, এটি আমি খুবই কম বুঝি। যে জায়গাগুলো আমার আহ, পূরণ হচ্ছে একটু হলেও, চেষ্টা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমি ডক্টর হামিম উদ্দিন স্যারকে অনুরোধ করছি কিছু যদি অ্যাড করেন। স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর হামিম উদ্দিন স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমত বিষয় হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, আমি আলোচনা শুনতে পারিনি, আমি কেবল জয়েন করেছি। তো আচ্ছা, স্যারের আলোচনা খুব ইচ্ছা ছিল কিন্তু শুনতে পারি নাই, আমি দুঃখিত। তো এই জন্য কিছু বলতে পারতেছি না, আমি বাকিদের কথা শুনছি। ধন্যবাদ দিতেন আপনাকে। ঠিক আছে স্যার। আহ, ঠিক আছে স্যার, আমি আমি পার্থ প্রদীপ চৌধুরী স্যারের কাছে চলে যেতে চাইছি, তিনি এ ব্যাপারে কিছু বলুন, বলেন যদি। স্যার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শুনছি তো। হ্যাঁ স্যার। অসাধারণ অসাধারণ একটা ডিসকাশন। তবুও একটু বলতে বলা হয়েছে, একটু বলি। আসলে আমরা যে অর্গাননটা পাই সেটা 5th এডিশন তো ডাজেনের, আর 6th এডিশন হচ্ছে বোরিকের। আর আমরা এখন পড়ছি কেন্টের বই। কেন্ট কিন্তু বোরিকের ট্রান্সলেশনটা দেখে যেতে পারেন নাই, 6th এডিশন অফ অর্গানন। মূল অর্গাননটা হ্যানিম্যান লেখেন জার্মান ভাষায়। না জানি তিনি কি রকম শব্দ চয়ন করেছিলেন। আমরা ডাজেন এবং এই যে বোরিককে ধন্যবাদ করি, ভীষণভাবে ধন্যবাদ জানাই এই জন্যে যে এই প্রত্যেকটা, আমরা তো জার্মান ভাষা জানি না, আমরা ইংরেজি ভাষাটাকেও যেন ঠিকভাবে বুঝি না আমরা বাঙালিরা। বিশেষ করে এই যে আমাদের অমর বারবার বলে, আমিও বলি, আমরা একটু নিম্ন মেধা, মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলে না, এই মেধার দিকে আমরা নিম্ন মধ্যবিত্ত, মানে মেধা, নিম্ন মধ্য মেধা আর কি। তা এই ইংরেজির এই শব্দগুলোকেও ঠিক ঠিক ভাবে যেন বুঝে উঠতে পারি না। তা বোরিকের বা ডাজেনের কাছে আমরা ভীষণভাবে ঋণী। যেহেতু আমরা জার্মান ভাষা জানি না, আমরা ইংরেজি ভাষাটাই তাই একটু তো চর্চা করি। আবার অনেকে তার থেকেও আবার ট্রান্সলেশন করে বাংলাটাকে পড়ে। গন্ডগোল হচ্ছে যতই ট্রান্সলেশন করতে গিয়ে। এই হেনিম্যানের জীবনী নিয়েও অনেকে করেছে, কিন্তু ওই শেষে যে আমাদের যে করলো, কি নাম জানো হেনিম্যানের জীবনীকার? রিচার্ড হেল, রিচার্ড হেল। হ্যাঁ, রিচার্ড হেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিচার্ড হেল। তার আগেও কিন্তু অনেকে জীবনী লিখতে গেছেন, কিন্তু ওই রিচার্ড হেলের শব্দচয়ন এবং ওই যে গবেষণা, এই জায়গাটাই হচ্ছে একটা বিশাল ব্যাপার আর কি। আর এই হোমিওপ্যাথিটা ঠিক মতন চিকিৎসা করে না, করে অ্যালোপ্যাথির কাছে যায়। আসলে এই যে আবার এলোপ্যাথির ডাক্তারদেরও যখন একদম নিষ্ফল একটা চিকিৎসা হয়, তখন কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে। আর আগে একবার বলেছিলাম না, এমএল ব্যারাসার বলেন যে তোদের হোমিওপ্যাথদের কোনো চিন্তা করতে হবে না, এলোপ্যাথ ডাক্তারই হোমিওপ্যাথির রুগী তৈরি করে দেয়। এখন যেই গবেষণার নাম করে ওরা যে ওষুধপাতটা যেভাবে নিয়ে এসেছে, আজকাল তো বলতে গেলে অ্যান্টিবায়োটিকের যুগও প্রায় শেষ পর্যায়ে। অনেক অ্যান্টিবায়োটিক তো আর কাজ করছে না, এমনকি শোনা যায় যে ওই মুরগি পোলট্রি যে ফার্ম হচ্ছে সেখানেও অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে তাদের এমন অবস্থা করেছে যে মানুষের অজান্তেই সেই সমস্ত কুফলগুলো আমাদের আসছে। কাজেই হোমিওপ্যাথির কাছে আমরা যারা ঠিকভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারি না হোমিওপ্যাথিটা না বোঝার জন্য, যার জন্য যেমন এলোপ্যাথির কাছে যায় পরে বিভ্রান্তির হয়ে। আবার অ্যালাইড সাবজেক্টগুলো নলেজ রেখে আমরা যদি এই যে 3 পায়া, সেই দিনকে তপনও বলে গেল, ম্যাথমেটিকা, অর্গানন, রেপার্টারি, এই সব কিছু আসলে আমাদের এক একটা সাবজেক্ট এক একভাবে সাহায্য করে চিকিৎসা পরিষেবাটা দিতে। আর আমাদের যেখানটাই গন্ডগোল হয় সেই জায়গাটাই যেন একটু আটকে যায়। এই জন্য পরস্পরের উপর এটা নির্ভর করে সব সাবজেক্টগুলো। আর কি বলছে, ঠিক মতো পড়াশোনা করতে হবে হোমিওপ্যাথিকে যথাযথ। এটা তো একদম খুবই, মানে জায়গায় যে পড়াশোনা শুধু করলে হবে না, যে একদম হেনেবেনে ছেলেবেলাতে আর কি, আমরা যেটা হেনেবেনে লাইফ হিস্ট্রি দেখি, একটা কাজ দিয়ে ঘরে ঘর বন্ধ করে হেনেম্যানের বাবা হেনেম্যানকে রেখে যেতেন, তা সেই বিষয়ে চিন্তা করতে দিতেন। এবং তিনি ওই দেয়াল জুড়ে বিভিন্ন আঁকিবুকি করে, এমনকি জ্যামিতি ট্যামিতি সবকিছুই তিনি কিন্তু জিনিসগুলোকে ভাবতেন। এবং হেনেম্যানের একটা বড় টিচিংও হচ্ছে যে পড়বে যত তার থেকে বেশি মনন করবে, বেশি ভাববে। আসলে এই ধ্যানস্থ না হলে যেন ধরা দেয় না। আজকালকার আপনারা দেখবেন এই বিজ্ঞানের যে ভীষণ যে সত্যটাকে যে ওনারা দেখেন, আবিষ্কার করেন আর কি, যেন সেই ধ্যান যোগে যখন সেইটা নিয়ে পুরোপুরি ধ্যানস্থ হয়ে যায়, তখন যেন আমাদেরও কিন্তু এই হোমিওপ্যাথিটাকে ঠিক এইভাবেই আর কি ভূত হয়ে যেতে হবে, তবে দেখবেন হোমিওপ্যাথিটাও ধরা যাবে। এই যে এক একটা যে ওয়ার্ডের কথা বলছিলাম, প্রত্যেকটা তো খুব মানে দুর্ধর্ষ মিনিংফুল শব্দ, এবং তার সাথে এই যে শব্দগুলো যেমন একটা
সিমেন্টিং করতে গেলে পরে আমরা দেখি না বালি, সিমেন্ট, মানে তারপরে খোয়া বা এই জল সব যদি আমরা পরিমাণ মতন দিই তবে কিন্তু কংক্রিট ঠিক ভালোভাবে দানা বাঁধে। একটু যদি কিছু গন্ডগোল হয়ে যায় তাহলে পরে সেইটা সেইভাবে হয় না। গবেষণার কথা প্রিন্সিপাল নিয়ে তো এটা বারবার অমর যেটা বলে যে প্রিন্সিপালকে নিয়ে আর গবেষণা কি হবে, এই যে অভিকর্ষজ ত্বরণ বা থার্ড ল অফ নিউটনের যে, বা আমরা বিভিন্ন বিজ্ঞানীর যে আমরা প্রিন্সিপাল গুলোকে দেখি সেগুলো কি চেঞ্জ হয়? এই প্রিন্সিপাল চেঞ্জ হয় না। আরো উন্নততর আমরা এখন যেমন স্পেসের উপরে বিভিন্ন গবেষণা হচ্ছে, সেখান থেকে আমরা জানছি এবং সেই পাঠগুলোকে আমরা বিভিন্নভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ, সবকিছুটাই তাই। তা হোমিওপ্যাথির গবেষণা ওই প্রিন্সিপালের জায়গায় নয়, কারণ ল অফ নেচারের আবার আলাদা কি হবে? হোমিওপ্যাথি তো ল অফ নেচারের উপর নির্ভর করে এসেছে। তবে যত দিন যাচ্ছে তত যেন আমরা খুব একটা জটিল ঢুকি পাচ্ছি, এবং সেটাও বলতে গেলে পারে এই অর্থোডক্স স্কুল যেটা এখন তাদের যে চিকিৎসা পদ্ধতি যে জায়গায় নিয়ে যাচ্ছে, সত্যি করে এটা একটা ভীষণ ভয়ঙ্কর জায়গার দিকে নিয়ে যাচ্ছে। আবার ওই যে জিন থেরাপি, এই অমর যেটা বললো যে আমরা জিনকে যদি ভাঙি সেখানে তো দেখবো যে এডেনোসিন, থিয়ামিন কি সব আছে না, ওই চারটে, সাইটোসিন এইসব আছে আর কি, হ্যাঁ গুয়ানিন এইসবগুলো আছে। তারপরে ওই পেন্টোজ ফসফেট, সুগার বেস, তো এইসবগুলো তো আছে। তো দেখা যাবে যে জায়গাটা গন্ডগোল সেই জায়গাটা তুলে ফেলে দেবে। যেমন এখন আপনারা প্রায় দেখেন যে হাতটা খারাপ করে ফেলেছে আগে, মানে তাদের চিকিৎসার গুণেতেই হাতটা খারাপ হয়েছে, এখন অন্য একজনের একটা অ্যাক্সিডেন্ট করেছে, একটা ওইভাবে ব্রেন ডেথ হয়ে গেছে, তার হাতটা তুলে নিয়ে এর হাতে লাগিয়ে দিল। ওই যেটা অমর বলে গেল এই মাত্র, যে আমরা রেডিও টিভি পার্টস গুলোকে যেরকম চেঞ্জ করি সেই রকম একটা ইনফ্লাক্স তো চলে না। আমাদের একটা যে প্রিমিটিভ সেল, যেটা আমরা দেখলাম যে এন করে 2n যখন হলো, ক্রোমোজোম হলো, এখন সেই সেলটাই তো বিভিন্নভাবে বিভাজিত হয়েও তো ওই এক একটা করে অর্গান করলো। তাহলে সেই এক থেকে বহু হলো, কিন্তু এক থেকে বহু হলো যখন, তাহলে তার মধ্যে দেখি যে আচ্ছা হার্ট যে কাজটা করে, কিডনি তো সে কাজটা করে না, লিভার তো সে কাজটা করে না, প্যানক্রিয়াসও সে কাজটা করে না, আবার ব্রেনও সে কাজটা করে না, কিন্তু সবাই এসেছে সেই প্রিমিটিভ সেলটা থেকে। তাহলে এখানে তো মিলটা কোথায়? একটা ইনফ্লাক্স চলছে নাকি, একটা ভিতরে 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 একটা অন্ত যোগ কিন্তু নেই, সেখানে একটা অন্ত প্রবাহ কি নেই? অবশ্যই আছে। তাহলে আমরা যখন হাড়টাকে খুলে অন্য একজনের হাড়টাকে লাগিয়ে দিলাম, তার এই জেনেটিক দিক থেকে কি তারা যে এত ডিএনএ আরএনএ নিয়ে এত গবেষণা করছে, সেখানে কি মিলটা থাকে? সেখানে কি এইটা চিকিৎসা হচ্ছে? আবার ওই যখন ওই জিন নিয়ে ওরা বিভিন্ন গবেষণা করছে, সেখানে ওই জিনের কোন যে অংশটা গন্ডগোল হয়েছে সেই অংশটা বাদ দিয়ে আর একটা, তাহলে এখানে কি ভয়ঙ্কর অবস্থাটা সৃষ্টি হয়। তাহলে এই যে এই আতঙ্কের জায়গা হচ্ছে যে মিউটেশন না ঘটে যায় ওরা এইসব গুলো। আর ওষুধের ক্ষেত্রে তো সেই এক্সট্রাক্ট বার করতে করতে কোন জায়গায় নিয়ে গেছে, এই বলে গেলাম অ্যান্টিবায়োটিকের আর কাজ হচ্ছে না, এখন ওরা আবার স্টেরয়েড নিয়ে কাজ করছে। আর স্টেরয়েড নিয়ে কাজ করতেই কয়েক বছর আগে অবধি এই এখানে দেখা যেত এই পোলট্রি মুরগিগুলোকে যেরকম খুব তাড়াতাড়ি বড় করে ফেলা হয় না গ্রোথ হরমোন খাইয়ে খাইয়ে, সেই রকম যারা খুব এমাসিয়েটেড লিন থিন পার্সন, রোগা, তাদের এই মোটা হওয়ার জন্য ওদের ওই হরমোন থেরাপি করতে যেত। তো এইরকম আমাদের এখানে, আমি যেখানে থাকি আমার কাছাকাছি চাম্পাটি বলে একটা জায়গা আছে, এর কাছাকাছি আবার বারুইপুরও পড়ে, মানে 8-10 কিলোমিটারের মধ্যে আর কি। তো ওইখানে একটি ছেলের ডায়রিয়া হয়, এবং ওখানেতে ওই বারুইপুরের একটা নার্সিং হোমের কি মতিকুলের নার্সিং হোমে ভর্তি করে, বিভিন্ন জায়গায় চিকিৎসা করে যখন দেখা যাচ্ছে সেইটা কন্ট্রোল হচ্ছে না, তখন ওই নার্সিং হোমে ভর্তি করে। নার্সিং হোমে ডাক্তার যখন জানে যে ওই স্টেরয়েড দিয়ে দিয়ে এর এই অবস্থাটা করেছে, তার কোনো ওষুধ আর কাজ করছে না, তারাও কিন্তু তাকে জবাব দিয়েছিল।
তাহলে এইটা দেখা যাচ্ছে যে এর পরিণতি কি ফল, এবং সেইটা কিন্তু ওদের এইরকম মিস ইউজ করার জন্য এবং ভীষণভাবে অপব্যবহার করার জন্য কি অবস্থাটা নিয়ে যাচ্ছে। ওদের গবেষণা বা এই অমর যে বারবার বলে রিসার্চ, এই সার্চটা তো ওদের করতেই হবে সব সময়, এবং সেটাও বাণিজ্যিক স্বার্থে। আসলে সব সরকারকে সবকিছুই কিন্তু শাসন করছে এই সমস্ত যারা এই কি বলবো এই ডন, এই সমস্ত ব্যবসায়িক ডন, ওষুধ কোম্পানির ডন, এরাই আর কি। তবে এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের কিছু কিন্তু গন্ডগোলটা হয়ে আসছে। আমিও এটা আরো বেশ কয়েকবারও বলেছি। আমাদের গবেষণার জায়গাটা, যেমন কার্সিনোসিন ওষুধটা এসেছে শেষের দিকটায় আর কি, খুব বেশি দিন তো নয় আমরা পেয়েছি। অবশ্য ব্যবহারটা, কার্সিনোসিনের ব্যবহারটা উত্তরোত্তর বাড়ছে এবং আমাদের খুব সমৃদ্ধ করছে। তা এখন যেটা গবেষণার জায়গা বলতে এই রেডিয়েশন পলিউশনের কথাটাই আমি বলছি, আপনারা হয়তো বুঝেছেন। এই রেডিয়েশন পলিউশন এটা কিন্তু ওদের শুধু খারাপ চিকিৎসার জন্য নয়, এটা আমাদের ফিজিক্যাল সায়েন্সের যে একটা মারাত্মক একটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে। এবং আমরা আজকে যে এই পরস্পর যে একটা ক্লাসরুমের মধ্যে মিট হতে পেরেছি, এটাও তো এই বিজ্ঞানের অবদান। কিন্তু বিজ্ঞানের সবকিছুই তো ভালো করে না, একটা খারাপ দিকও আছে, ওই নিউটনস থার্ড ল অফ মোশনের মতন আর কি। তো এখানেও কিন্তু কিছু রেডিয়েশনের জায়গা থাকছে। তেমনি আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে যেই সমস্ত পরীক্ষাগুলো আমরা করি সেখানেও কিন্তু ওই রেডিয়েশনের গন্ডগোলগুলো আসে। কারণ সেই পরীক্ষাগুলো এক্সরে থেকে আরম্ভ করে ইউএসজি ধরুন না, সবকিছুতেই যেন সেই রেডিয়েশনের গল্পটাই আসে। এবং এখানে কিন্তু দেখা যায় আমাদের ওই